নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আমাদের কাছে নিবেদন ভূতের নাম আক্রোশ। শুরু হচ্ছে আজকের গল্প শৈলেন ঘোষের লেখা ভূতের নাম আক্রোশ। অনেকদিন আগে একটা পুঁচকে ভূত ছিল, তার নাম আক্রোশ। পুঁচকে হলে কি হয়, ভূত তো, তাই তার ঠ্যাং দুটো যেমন লম্বা লম্বা তেমনি নড়া দুটো ল্যাকপেকে, ডিগডিগে ঘাড়ের ওপর মুন্ডুখানা এমন লটর পটর করতে করতে দুলতো যে মনে হতো একটা ফুটো হাঁড়ি গড়াগড়ি খাচ্ছে। আক্রোশ থাকতো একটা মাঠে, মাঠের মধ্যিখানে একটা দেবদারু গাছে। গাছের ডালে চুপটি করে বসে থাকতো, আর গা ছমছম রাত্রিরে যখন কোনো মানুষ সেই গাছের নিচ দিয়ে যেত তখন তাকে দেখে আক্রোশ আনন্দে তুড়তুড়ি কাটত, নয়তো ডালের ওপর থেকে হেঁট হয়ে ঝুলে তার পেটে আয়েসা কাতুকুতু দিয়ে এমন মজা পেত, আর সে বাপরে মারে বলে দে লম্বা ছোট। উফ, তারপর আক্রোশে সে কি হাসে, সারা মাঠ কাঁপিয়ে হি হি করে হেসে গাছের ওপর লাগিয়ে দিত ডিগবাজি। মাঠেই বেশ ছিল আক্রোশ, হয়তো মাঠেই থাকতো, কিন্তু এমন হাড় কাঁপানি শীত পড়ল যে কার সাধ্যি মাঠে থাকে। শীত বলে শীত, তার ওপর ভূতের শীত, মানে আরও সাংঘাতিক। ভূতের গায়ে তো চামড়াও নেই, মাংসও নেই, তাই শীতের কামড়ে হি হি হু হু করতে করতে আক্রোশ যায় আর কি। শেষকালে গাছ থেকে লাফিয়ে মাঠ ডিঙিয়ে পালা, কিন্তু পালাবে কোথায়? যতই হোক ভূত বলে কথা, কে আর আদর করে ঘরে ঠাঁই দেবে? অবশ্যই ভূতের একটা সুবিধা আছে, ইচ্ছে করলেই ফুস, মানে দেখতে দেখতে অদৃশ্য, আবার মন চাইলেই হুঁশ, মানে চোখের পলকে একটি কঙ্কালের মূর্তি একেবারে তোমার সামনে, যাকে বলে এই আছি এই নেই। কিন্তু তা হলেও যেখানে সেখানে তো আর ভূত থাকতে পারে না। বেশ একটা নিরিবিলি জায়গা হবে, গা চমচম অন্ধকার হবে, ভয় থমথম ফিসফাস থাকবে, এমনই জায়গা ভূতেদের খুব পছন্দ। তা এমন একটা জায়গা কোথায় যে পাওয়া যাবে তা তো আক্রোশেরই জানাই ছিল না। অথচ বিশ্বাস করো, ধুধু মাঠের মধ্যিখানে ঠান্ডার খপ্পরে পড়ে বেচারার হাড় কখানা এমন ঠকঠক করে কাঁপতে লাগলো যে কি বলবো। একেবারে অসহ্য এই শীতে আক্রোশ কি করি করতে করতে ছটফটানি লাগিয়ে দিল। কখনো গাছের এ ডালে ওঠে, কখনো ও ডালে লাফায়, পাতার ফাঁকে লুকিয়ে পড়ে, ডালের ওপর লুটিয়ে থাকে। তাতে কি আর শীত যায়? এ তো আর তুমি আমি নই যে বাস্কো প্যাঁটরা থেকে গরম জামা কাপড় বার করে শীতের সঙ্গে লড়াই করব। আকুশে জামাও নেই, প্যান্টও নেই, যাকে বলে একদম ইস চিচিকি লজ্জা। যেদিন ঠান্ডাটা খুবই জাঁকিয়ে পড়লো সেদিন নিশুতি রাতে একটা কাণ্ড হলো। হয়েছে কি, একদল লোক এই জনা পাঁচেক হবে সেই মাঠের ওপর দিয়ে ফিরছিল। শীতের হাত থেকে বাঁচবার জন্যে পা থেকে মাথা অবধি মোটা মোটা চাদর জড়িয়েছে। কে জানে এই সাংঘাতিক শীতের রাতে কোথায় গেছিল লোকগুলো? হয়তো নেমন্তন্ন খেতে গিয়েছিল বিয়ে বাড়িতে। ব্যাস, যেই না ওদের দেখা অমনি আক্রোশের মাথায় ভূত মার্কা দুষ্ট বুদ্ধিটা কিলবিল করে উঠল। ভাবলো এই তাল, একটা চাদর হাতাতে হয়। যেমন ভাবা তেমনি কাজ। একে শীত, তার ওপর এই গভীর রাত। লোকগুলো শীতের ঠেলায় হি হি করে হাঁটছে, ভয়ে কাঁপছে আর দুর্গা নাম জপছে। এই দেবদারু গাছের নিচে যে অনেক মানুষ চলতে চলতে ভূতের কাতুকুতু খেয়েছে সেটা তো আর কারো অজানা নয়। কিন্তু কে জানে সেই কথা শুনেও যে মানুষগুলো কেন রাতের দুপুরে এই পথে পা বাড়ালো কে জানে। হয়তো ভেবেছে পাঁচজনা দল বেঁধে গেলে কাছে ঘেঁষতে সাহস হবে না ভূতের, কিংবা এমনও হতে পারে তারা তো আর ভূতের পাল্লায় পড়েনি কোনো দিন, তাই হয়তো ভেবেছে ভূত না ঘেঁচুক, যত সব গাল গল্প। তাই সেই নিশুতি রাতে ফাঁকা মাঠে ভয় তাড়াতে গলা ছেড়ে কি গাওয়া গান তারা জুড়িয়ে দিল। গাইতে গাইতে গাছ বরাবর চলে এসেছে। এই রে, এই তো আক্রোশ গাছের ওপর বসে, এই বুঝি ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে যাচ্ছই। আক্রোশ তো লাফালো না, এই তো লোকগুলো গাছের নিচ দিয়ে এগিয়ে চলে যাচ্ছে, তবু আক্রোশ কিছু না বলে বেমালুম গাছে ডালে বসে ঠ্যাং দোলাচ্ছে। না, লোকগুলোকে যেতে দাও, আর একটু যেতে দাও, মাঠের ধারে ওই পুকুরটার কাছাকাছি যাক না একবার, তারপর দেখো মজা কাকে বলে। আর ঠিক তাই, ওই পুকুরটার পাড় বরাবর যেই না লোকগুলো ঠিক পৌঁছেছে, ঠিক তক্ষুনি ঘটে গেল দক্ষযোগ কাণ্ড। আক্রোশ কি করেছে, নিঃসারে গাছ থেকে নেমে পড়েছে লম্বা লম্বা ঠ্যাং ফেলে একেবারে পুকুর পাড়ে, ঠিক লোকগুলোর পিছনে। হাত বাড়িয়ে একজনের চাদর ধরে মেরেছে এক টান, লোকটা থতমত খেয়ে গেছে। ছট করে পিছন ফেলে দেখে ভুঁবো কেউ তো নেই, থাকবে কি করে? তখন তো আক্রোশ অদৃশ্য হয়ে গেছে। কাউকে না দেখে লোকটা ভাবলো হয়তো তার ভুল,
আবার যখন লোকগুলো আর একটু এগিয়ে গেছে তখন আক্রোশ করেছে কি আর একজনের চাদর ধরে এক হ্যাঁচকা টান। ও মা! লোকটা কোনো কিছু না ভেবে তাহারই পাশে লোকটাকে টেনে উঠল। এই চাদরটা টানছিস কেন? পাশের লোকটা তো অবাক, বলল, যা বাবা, তোর চাদর আমি টানতে যাবো কেন? দেখতে পাচ্ছি না সিটে হাত দুটো চাদরের ভেতরে গুটিয়ে রেখেছি? তবে কি ভূতে টানল? লোকটা চড়া মেজাজে খেকে উঠল। ফাঁক বুঝে আকুশ আবার আর একজনের চাদর টেনে দিয়েছে। টানতে গিয়ে এক বিপদ ঘটিয়ে বসলো। ঠাউর করতে পারিনি, মেরেছে তার ঠ্যাঙে খটাস করে এক করে, ব্যাস! লোকটা মাটির উপর চিৎপটা, পড়েই চিৎকার। চিৎকার মানে ভূতের ভয়ে একেবারে মরা কান্না। বন্ধুর বিপদ দেখে কোথায় তার সঙ্গীরা তাকে সামলাবে তা না, তারা চোখ কান বুঝে মারলে চোঁচো দৌড়। তাই না দেখে আকুশও দৌড়ে গিয়ে একজনের ঘাড়ে দিল নিচে। লোকটা মাটির উপর ধপাস। এই বুঝি ভিড় মিলে গিয়ে আক্কা যায়। আর একজনের পেটের মধ্যে ঝাড়লে এক ঘুরটা। লোকটা পেট চাপড়ে সেইখানে বসে পড়ে কোঁকাতে লাগলো। আর একজনকে দু হাত দিয়ে এমন চাপটে ধরলো বুঝি লোকটা দম আটকে এখনই মরে যাবে। তাই না দেখে শেষ লোকটা বাপরে মাপড়ে বলে এমন ছুট দিল যে সামনে কি আছে দেখলই না। বেট পক্কা পা পিছনে পড়লো গিয়ে ঝপাং করে পুকুরের জল। ওরে বাঁচা বাঁচা বলে চিৎকার শুরু করে দিল। কিন্তু এই দুপুরে শূন্য মাঠে তার চিৎকার আর কে শুনছে? বেচারা চেঁচাতে চেঁচাতে এই শীতের রাতে ফাঁকে জলে হাবুডুবু খাচ্ছে আর ঠান্ডায় জমে হাঁসফাঁস করছে। পাঁচটা লোকেরই যখন এই হাল হলো তখন আকুশও দেখলো এই তার। দেখলো কি একটা লোক ভয়ে পড়ে গোঁ করছে। আকুশ আর কিছু না ভেবে টেনে মেনে তার গা থেকে চাদরটা খুলে নিল, নিয়ে নিজের গায়ে জড়িয়ে দে হাওয়া আর দাঁড়ায় এখানে কে? ও বাবা! তারপর কেউ দেখতেই তো পাবেই, কারণ আকুশ যদিও অদৃশ্য হয়ে আছে তার গায়ের চাদরটা তো আর অদৃশ্য হতে পারছে না। চাদরটা স্পষ্ট দেখা যাচ্ছে। আকুশ ছুটছে আর মনে হচ্ছে যেন একটা ভেলকি লাগা উড়ন্ত চাদর শূন্যে ঘুরপাক খাচ্ছে। এ তো তাহলে আচ্ছা ফ্যাসাদ হলো, ফেসা দিত। কারণ এই চাদরটা গায়ে জড়িয়ে আকুশ যদি এখন গাছে লুকিয়ে থাকে লোকের চোখ এড়াবে কি করে? কেউ না কেউ দেখতে পাবে। গাছে না বসে যদি এধার ওধার ঘোরাঘুরি করে তাহলে আর দেখতে হবে না, লোকের চোখে পড়বে। যেখানে যাক নজর এড়াবার জন্যে। তাহলে কি করা যায়? চাদরটা ফেলে দেবে? শীতের কামড় থেকে বাঁচবার জন্যে এমন যে একটা চাদর এত কাণ্ড করে হাতড়ালো সেটা ফেলে দিতে হবে? এ কখনো হয়? সুতরাং এখন আর গাছে বসা নয়, তাকে পালাতেই হবে। একটা গুচ্ছি জায়গা থেকে খুঁজে বার করতেই হবে। আর তাই সে আগু কিছু না ভেবে ছুটতেই লাগলো। ভূতের ছোটা তো অত বড় মাঠটা ফুস বলতেই পেরিয়ে গেল। পেরিয়েই তার সামনে পড়লো একটা ভাঙা বাড়ি। ভাঙা মানে কতকালের পুরনো। দেওয়ালের অলস্তরা খসেছে, পাঁচিলে বটগাছে শিকড় গজিয়েছে, শ্যাওলা ধরেছে, এধার ওধার ঝোমঝাড়ে ভরে গেছে। দেখলেই মনে হবে যেন একটা রাকি রাক্ষস দাঁত কিছু ভয় দেখাচ্ছে। ঢুকে পড়। আকুশ চোখ কান বুঝে সেই বাড়িতেই ঢুকে পড়লো। শটান বাড়ি ভেতরে। বাড়িতে কে আছে কি আছে এসব কি তখন ভাবার সময়? ঢুকেই একটা অন্ধকার কোণে ঘাপটি মেরে সিটিয়ে রইল আকুশ। অবশ্য এটা আর কেউ জানে না। বাড়িতে লোকজন থাকলেও এত রাতে তো কেউ আর জেগে বসে নেই। সুতরাং আপাতত আকুশ এইখানে বেশ কিছুক্ষণ লুকিয়ে বসে থাকতে পারবে। হঠাৎ যেন কে কেসে উঠল। আকুশ চমকে উঠেছে। তাহলে তো এই বাড়িতে লোকজন আছে বলে মনে হয়। এই রে, এই আবার আর এক ফ্যাচাং। কোথায় ভাবলো ভাঙা বাড়িটা বুঝি খাঁ বাড়ি? তা নয়, এখানেও মানুষের বাস। সুতরাং আকুশ এখন একদম স্পিকটি নট। শুধু চোখ দুটোকে ওই চাদরের ফোকর দিয়ে অন্ধকারে মেলে রইল। যাক বাবা, আর কোনো শব্দ শোনা গেল না, দেখাও গেল না কাউকে। শুধু কটা চামচিকে হঠাৎ অন্ধকারে ঘুরপাক খেতে খেতে একদম উড়ে গেল। এই সেরেছে। চামচিকে দেখে আক্কুশের হাত পাগুলো কেমন যেন চনমন করে উঠবেই তো, কারণ এই চামচিকেদের সঙ্গে ভূতেদের যেন একটা দোস্তি আছে। যে বাড়িতে ভূতের গন্ধ পাবে সেই বাড়িতে ঠিক দেখতে পাবে চামচিকেদের আড্ডা। সুতরাং চামচিকে দেখে আক্কুশ যদি ভাবে এ বাড়িতে তার মতো আরও ভূত আছে, তাহলে সে তো মিথ্যে কিছু ভাবছে না। তার উপর তক্ষুনি যেন আক্কুশে নাকে সোদা সোদা গন্ধ ছড়িয়ে পড়ল। আক্কুশ ধরপড় করে গায়ের চাদরটা দিয়ে মাথা মুন্ডু জড়িয়ে নিল। এমনভাবে জড়ালো তাকে যেন কেউ দেখতে না পায়, কারণ আক্কুশ জানে সোদা সোদা গন্ধ মানে খেঁদা খেঁদা ভূত। আর সেই খেঁদা খেঁদা ভূত যদি সত্যি এই বাড়িতে থাকে তাহলে সে যে দেখতে পেলে আক্কুশকে ছেড়ে কথা বলবে না, এটা আর কে না জানে।
এ বাড়ির ভূতটা যদি বেশ বড়সড় হয় তবে সে নিশ্চয়ই ক্যাক করে আক্কুসের ঘাড় ধরে হয় গাছে বেগুন ঝোলার মতো ঝুলিয়ে রাখবে, না হয়তো টান মেরে আস্তা করে ফেলে দেবে। আর ভূতটা যদি বেটে খাটো হয় তবে আক্কুসের সঙ্গে একটা তুমুল ভূতুরে লড়াই বেঁধে গেলে আশ্চর্য হবার কিচ্ছু নেই। আবার কাশির শব্দ। এবার কাশির শব্দ শুনে আক্কুসের বুকটা ধরাস করে কেঁপে উঠল না। আক্কুস আন্দাজ করতে পারল এটা কখনই ভূতেরা কাশি নয়, এ কাশি নিশ্চয়ই মানুষের, এবং কাশির শব্দটা যে কোনো পুরুষ মানুষের নয়। সেটা বুঝতেও আক্কুসের অসুবিধা হলো না। যিনি কেসে থাকুন তাঁর গলায় কেমন যেন একটা বুড়ি বুড়ি খককানে। অবশ্যই পেতনি বা শাকচুনি কাশলে অমন নরম গলায় তো কাশতো না। শাকচুনির কাশি শুনলে মনে হবে বাবা যেন সাঁঝের বেলা ফেও ডাকছে। সুতরাং ওই খুকখুকে বুড়িকে দেখার জন্যে আক্কুসের মনটা কেমন যেন ছুকছুক করতে লাগলো। অন্ধকার সেই কোণ থেকে আক্কুস এদিক ওদিক একটু উঁকিঝুঁকি মারল বটে, কিন্তু কিছুই ঠাউর করতে পারল না। অগত্যা দুপা ফেলে একটু এগিয়ে গেল, না তবুও কাউকে দেখা গেল না। আরও দুপা ফেলে এগিয়ে গেল, ফোক্কা, কেউ নেই। তখন আক্কুস দুপা করে আরও কপা এগিয়ে যেতেই সামনে পড়ল একটা ঘুরঘুটি অন্ধকার ঘর। দরজা বন্ধ বলে ঘরের জানলা দিয়ে উঁকি মারল আক্কুস, না এ ঘরেও কেউ নেই। আক্কুস এমনি একটা শব্দ করলো মুখে, তারপর হুস করে জানলা গলে সেই অন্ধকার ঘরটায় ঢুকে পড়ল। ভূতের চোখ তো অন্ধকারও সব কিছু দেখতে পায়, তাই আক্কুস স্পষ্ট দেখতে পেল ঘর ভর্তি আসবাব, দেরাজ, আলমারি, কেদারা, আলনা, খাট, পালঙ্ক যেমনকি তেমন সাজানো। অবশ্যই ধুলো ময়লা ঠিক করছে চারদিকে, মনে হচ্ছে এক ঝুঁক ঝাড়পোঁছ নেই। ঘরটা নোংরা বলে আক্কুসের গাটা তা বলে ঘিন করছে না। ময়লা ধুলো থাকলেই তো ভূতের মন আহ্লাদে আটকানা। ধুলোর ওপর গড়াগড়ি খাও আর নাকি সুরে গাও না চালাও। উফ, ওই ঘরটা ঢুকে এখন যা আরাম লাগছে না আক্কুসের। মাঠের মধ্যিখানে কি শীত, আর এখন এই ঘরের মধ্যে গরম গরম মজা। আক্কুস টপাস করে উঠে পড়ল খাটের ওপর, গা থেকে চাদরটা সাঁই করে ছুঁড়ে দিল, সেটা ঝপ করে পড়ল। সেসব না দেখে আক্কুস খাটের ওপর লাগিয়ে দিল গড়াগড়ি, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, বালিশ দিয়ে খামচে ধরে, তারপর ধামসি মাথার বালিশ পায়ে নামায়, শূন্যে চড়ে লুপে নেয়, পা দিয়ে মারে সুট, ধাই করে সেটা দেরাজের ওপর ধাক্কা মারল। ঝন ঝন ঝন, কি ভাঙল রে বাবা, মনে হচ্ছে যেন এটা ফুলদানি। চমকে উঠেছিল আক্কুস, টুকরো টুকরো কাঁচের দিকে ফ্যাল করে তাকিয়ে দেখল। তারপর যখন বুঝলো বড় রকমের দুর্ঘটনা কিছু ঘটেনি, তখন প্রায় গলা ফাটিয়ে হেসে ওঠে। এই রে, আবার মুখের হাসিটাকে ঝট করে গলায় গিলে স্থির হয়ে গেল আক্কুস। তাই তো, আবার সেই কাশির কুকুকানি। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। ঘরে ঢুকেও নিস্তার নেই, না দেখতেই হচ্ছে কে কাশে। বিছানা ছেড়ে নেমে পড়ল আক্কুস। চাদরটা, হ্যাঁ ওই তো ঝুলছে। হাত বাড়িয়ে টান দিল, আয়নার গা থেকে ফস করে চাদরটা আক্কুসের হাতে নেমে আসতে আক্কুস থতমত খেয়ে গেছে। এই রে, আয়নার গায়ে একটা ভূতের ছায়া। আক্কুস আতকে উঠে ভয়ে ভয়ে লাফ দিতেই আয়নার ভূতটাও লাফিয়ে উঠেছে। আক্কুস লাফ দেয় ডিগবাজি মারতে, আয়নার ভূতটাও ডিগবাজি মারল। আক্কুস ভেঙচি কাটলো, আয়নার ভূতটাও ভ্যাংচালো। তারপর আক্কুস কি জোর হেসে উঠল, আয়নার ভূতটাও হাসলো। তখন তো আক্কুস বুঝতেই পেরেছে আয়নার গায়ের ভূতটা অন্য কোনো ভূতই নয়, তারই ছায়া। তখন সে হেসে কুটো পাটিয়ে হাসতে হাসতে ভাবল, ছ্যাঁচা, তার এই বোকামির কথাটা জানাজানি হয়ে গেলে লজ্জার অ্যাক্সেস। ভাগ্যিস কেউ দেখে ফেলেনি, কেউ দেখলে নিশ্চয় ভাবতো ভূত না তো একটা গর্দভ। আক্কুস তাড়াতাড়ি লজ্জাটাকে লুকিয়ে ফেলে, গায়ে চাদরটা আবার জড়ালো আগের মতো। এবারও হুঁশ করে জানলা গলিয়ে বাইরে এলো, তারপর উঁকি মারতে লাগলো এপাশ ওপাশ। বোঝা যাচ্ছে বাড়িটা বুড়িয়ে গেলেও একেবারে গুঁড়িয়ে পড়েনি। ঘরগুলো কি বড় বড় বলো তো, পেল্লায় নকশা কাটা শ্বেতপাথরের থাম। তবে শ্বেতপাথর আর ধপধপে সাদা নেই, নোংরা ধরেছে। লম্বা দালানের ওপর অমন কত যে থাম বসানো, গুনে শেষ করা যায় না। দালানের মেঝেটাও দেখো কি সুন্দর চক মিলানো, অবশ্যই অর্ধেক পাথরই হাওয়া। তার ওপর যে কটা আছে তারও যা হাল হলো, এবড়ো খেবড়ো।
পা পড়লেই গোঁত খাচ্ছে, নাচছে। দালানের সামনে চওড়া উঠোনটা নজরেই পড়বে না, আগাছা, ঝোপ জঙ্গল আর খানাখন্দ। সাপটা খোপটা যদি বাসা বেঁধে ঘর সংসার পেতে থাকে তবে আশ্চর্য হবার কিচ্ছু নেই। ব্যাপারটা কি বলতো? এ তো আচ্ছা ভাবনায় পড়লো আকুশ। মানুষটা কাঁদছে, অথচ কোথায় কাঁদছে হদিস করতে পারছে না। এতগুলো ঘর, কোন ঘরটায় যে মানুষটাকে খুঁজবে ভেবে পাচ্ছে না আকুশ। এ তো আচ্ছা ভূতের চা, একটু আন্দাজ নেই। পারে আকুশ, ইচ্ছে করলে এক্ষুনি পারে। কিন্তু ওই যে বললাম, আকুশের মনে মনে সন্দেহ, যদি আর কোনো ভূত থাকে এ বাড়িতে কিচ্ছু বলা যায় না। আচ্ছা ওই দিকটা দেখতো, ওই দিকে ওই ঘরটা কি দেখা যাচ্ছে বলো তো? মনে হচ্ছে যেন একটুকরো আবছা আলোর আভা চোখে লাগছে। সত্যিই তো। আর তর সয় না আকুশের। যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে ঠ্যাং ছুঁড়ে এমন একটা লম্বায় লাফ মারলো যে এক লাফেই ঘরের সামনে হাজির। হ্যাঁ, যা ভেবেছে ঠিক তাই। ঘরটার ফাটা জানালার ফোঁকর দিয়ে মিটমিট করে আলো আসছে। ওই দেখো আবার কাশলো। আরে কি কষ্টই না পাচ্ছে বুড়িটা। অন্তত গায়ে যদি এক টুকরো চাদর থাকতো তাহলে তো কিছুটা কষ্ট থেকে মানুষটা রেহাই পেত। কিন্তু চাদর তাকে কে দিচ্ছে বলো? বুড়ির দশা দেখে আকুশের মনটা ভারী খারাপ হয়ে গেল। ও দেখো দেখো, এতক্ষণ মনেই ছিল না আকুশের যার চলে তার নিজের গায়েই তো একটা চাদর আছে। সঙ্গে সঙ্গে চাদরটা গা থেকে খুলে ফেললো আকুশ। লাগুক তার ঠান্ডা, সে তো ভূত। ভূতের তো আর সর্দি কাশির ভয় নেই, বরঞ্চ বুড়ির গায়ে জড়িয়ে দিলে শীতের হাত থেকে মানুষটা তো বাঁচে। তা তুমি আকুশকে ভূত বলো আর যাই বলো, এখন তো মনে হচ্ছে মনটা তার বড্ড নরম। অবশ্যই এখন নরম গরমের কথা মনে না আনাই ভালো। ভূতকে বিশ্বাস আছে, কখন যে তিনি নরম হবেন আর কখন গরম কে বলতে পারে। বাছাদণ্ডের গাঁটে গাঁটে শয়তানি। কিন্তু দেখো আকুশ সত্যি সত্যি জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়েছে। ঘরে ঢোকা কি ব্যাস, একেবারে সঙ্গে সঙ্গে কে আচমকা চেঁচিয়ে উঠল। চেঁচানিটা যে মানুষের গলার স্বরের মতো নয় সেটা বুঝতে আকুশের একটুও গোলমাল হয়নি। কিন্তু বোকাটা ঠাউর করতে পারেনি। ঘরের এক কোণে দাঁড়িয়ে বসে তাকে দেখে ফেলেছে একটা কাকাতুয়া। নিশ্চয়ই বুড়ির পোষা। ব্যাস, যেই না চেঁচানি শোনা ভরকে গেছে আকুশ। আর এমন ভরকালো যে তার চোখে সর্ষে ফুল। ঘরে ছিল একটা কাঠের সিন্দুক। আর কিছু না পেয়ে মেরেছে এক লাফ। মেরি উঠবি তো ওঠ তারই মাথায়। কাকাতুয়াটা আবার চেঁচিয়ে উঠল, আসলে ভুল তো আকুশ নিজেই করে বসে আছে। সে নিজে অদৃশ্য, কিন্তু সঙ্গে তো তার চাদর, সেটি যাবে কোথায়? চাদর তো আর পাখির চোখকে ফাঁকি দিতে পারছে না। পাখির ক্যারক্যারানিতে এমন বেসামাল হয়ে গেল আকুশ যে সিন্দুকের মাথা থেকে মারলো এক লাফ। মেরেই পাই পাই করে চরকিবাজি লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে একটা দমকা হাওয়া ছুটে গেল। ব্যাস, দমকা হাওয়ায় পিডিমটা হুশ, ঘর একেবারে জমাট অন্ধকারে ডুবে গেল। অমনি কাকাতুয়া আবার চিল্লিয়ে উঠল, হট্ট করে বুড়ির ঘুম গেছে চটকে। ফিনফিনে গলায় বুড়ি খিনখিন করে ধমকে উঠল, নিদটা তার ভেঙে গেল। বুড়ি বোধহয় আদর করে পাখির নাম রেখেছে কাকাতুয়া। কাকাতুয়া ভয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ঘরে একটা ভূত ঢুকে আমার নিয়ে গেল। কাকাতুয়াও বোধহয় ঠান্ডি কথাটা বলতে পারে না, তাই তাকে ঠানি বলে। বুড়ি বললে, ঘরে বাতাস ঢুকলে তাই আলো নিবল, দেখছিস না জানলাটা হাত হয়ে আছে। কাকাতুয়া বললে, ঠানি ঠানি, তোমার চোখে ঠানি? আমি নিজের চোখে দেখলাম উঠতে উঠতে জানলা দিয়ে ঘরের ভিতর একটা চাদর ঢুকলো। আমি ভূত ভূত বলে চেঁচাতে চাদরটা উড়ে গিয়ে সিঁদুকের মাথায় বসলো। আমি আবার যেই টেরে উঠলো চাদরটা সিঁদুক থেকে নেমে সঙ্গে জলটি খেতে খেতে পেটেলটা নেমিয়ে দিল। বুড়ি করকে উঠল, বললে, পাখির কথা শোনা, হাসবো না কাঁদবো? রাতে কাঁদবি কিনবে, হজম করতে পারবে না। রাত দুপুরে মাঝে মাঝে স্বর্ণ দেবে, জানিয়ে কেন না? আর লেখাপড়া করতে হবে না এখন।
চোখের পাতা দুটো এক করে আমাকে একটু স্বস্তি দাও। দিন রাতি তো কাঁপাচ্ছ, রাত দুপুরে মুখে মুড়ি থামে না, একে আমি ঠান্ডায় মরছি। বুড়ির কড়কানি খেয়ে কাকাতুয়া চুপ মেরে থমকে গেল। এই ফাঁকে অন্ধকারে আকুশ ও হাওয়া জানলা করলে শটান বাইরে, কিন্তু যাবে কোথায়? নিজেকে অন্যের চোখের আড়ালে লুকিয়ে রাখতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যত ঝঞ্ঝাট বাঁধাচ্ছে ওই চাদরটা, এই চাদরটার জন্যে ছ্যাঁচা এরকম একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেল। আর একটু সাবধানে সামলে শুনলে কাজটা করতে পারলে তাকে এমন বিপদে পড়তে হতো না। হেসে পেল আকুশ নিজের মনেই আচমকা। চিচি কি মুখ খুঁজে পালাচ্ছে, কার ভয়ে পালাচ্ছে? তার ভয়ে সবাই পালায়, এখন তাকেই পালাতে হচ্ছে, তাও কিনা একটা তুচ্ছ কাকাতুয়ার ভয়ে। তাছাড়া এখনো পর্যন্ত আকুশ যা দেখেছে তাতে এত বড় একটা বাড়িতে প্রাণী বলতে দুটি, একটি বুড়ি আর ওই একটি পাখি। ভূত হয়ে এদের সে ভয় পায়, ভূতের নামে তার বদনাম। আকুশ কি না পারে, এক খিচুড়িতে পাখির চোখ কপালে, ধূত পাখির নিকুচি করেছে। সুতরাং আকুশ আবার বুড়ির ঘরে সেই জানলাটার সামনে হাজির হলো। এখন জানলাটা পুরো খোলা, আকুশ মুড়ি মুড়ি করে সেই যে বেরিয়ে গেল সেই থেকে হাট হয়ে আছে। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া হুড় করে ঘরে ঢুকছে। ওই তো বুড়িটা ছটফট করে কাঁপছে। না, আর ঘরের ভেতর বাহাদুরি করে না ঢোকাই ভালো, বরঞ্চ এই বাইরে থেকে জানলা দিয়ে চাদরটা বুড়ির গায়ে ছুড়ে দেবে আকুশ, সেই ভালো। চাদরটা সে সত্যি সত্যি ছড়বার জন্যে তুলেছে, এই বুঝি ছুড়ে দেয় না। ছুটতে ছুটতেও সে ছুড়ল না। কি মনে হলো, চাদরটাকে জানলায় রেখে আকুশ দু হাতে ভর দিয়ে ঝুঁকি দিল। ঘরের ভেতরটা আর একবার দেখলো। পিডিমটা নিভে যাবার পর থেকেই অন্ধকার যেন ঘরটাকে গিলে খাচ্ছে। অন্ধকার দেখলে আকুশের যে কি আনন্দ হয়! শুধু আকুশ কেন, অন্ধকার মানেই তো ভূতেদের তিরিং তিরিং নৃত্য আর হাউ মাউ খাউ দর্শিপনা। এখন অবশ্য অন্ধকার দেখে আকুশের আনন্দের কথা মনে পড়ল না, মনে পড়ল সেই কাকাতুয়াটার কথা। উফ, শয়তানটা কি প্যাঁচেই না ফেলেছিল আকুশকে। ওই যে তিনি দাঁড়িয়ে বসে আছেন, আকুশ তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে বটে, কিন্তু ঘুমোচ্ছে কিনা বুঝতে পারছে না। পাখিগুলো তো ভারী চালাক, একটু ফুটফাট শব্দ করার জোর নেই, তাহলে একেবারে চ্যাঁ চ্যাঁ ট্যাঁটা করে পাড়া মাত করবে। সুতরাং তাকে আর একটু নজরে রাখা দরকার। দেখা যাক কত দূরে জল কোথায় গড়ায়। এই কথা ভেবেই আকুশ সামলে শুনলে আর একবার ঘাটটাকে উঁচিয়ে ধরল অন্ধকারে। থমথমে সেই আধার ঘরে আকুশের সেই ভুতুরে চাউনি কি ভয়ঙ্কর! বাবা, মনে হচ্ছে যেন গিলে খাবে। সে চাউনি নড়ে না, চড়ে না, ওঠে না, পড়ে না, শুধু ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। ফর ফর ফুরফুর। হঠাৎ কিসের শব্দ? এই রে, একটা চামচিকে উঠছে। কোথায় ছিল? আনিমানি ফুরুত। ব্যাস, সেই জানলা গলে পালাতে গিয়ে সুরুত করে আকুশের নাকের ভেতর ঢুকে পড়েছে। সর্বনাশ! কি হবে? কি আর হবে? আকুশের নাকটা তো আর তোমার মতো আমার মতো মাংস দিয়ে ঠাসা নয়। সে নাকে তো নাকই নেই, ফুটো ফাটা খাবলা গর্ত। চামচিকেটা নাকের গর্তে ঢুকে পড়েই চোখের গর্ত দিয়ে ফসকে বেরিয়ে পড়েছে। বেরিয়েই হুঁশ। সে না হয় হলো, কিন্তু এদিকে যে আকুশ বেসামাল। আকুশের নাকের গর্তে চামচিকের নোকের খোঁচা লেগে এমন সুরসুরি উঠল যে আকুশ সামলাতে পারল না, ফ্যাচাং করে হেঁচে ফেলেছে। ব্যাস, একদম হিতে বিপরীত। সঙ্গে সঙ্গে কাকাতুয়াটা ছটফটিয়ে উপচে উঠল। শুনলে তো খানি? বুড়িও ধরপড়ি উঠে পড়েছে, ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, কে হাঁচলো বলতো? কাকাতুয়াটা ছটফটিয়ে বললে, ভূতের হাঁচি। তুমি বুঝতে পারলে না? বুড়ি বললে, ভূত হতো ভাগা, ভূত কখনো হাঁচে? কাকাতুয়া এবার বেশ চটে গেল। খ্যাঁক খেকিয়ে বুড়িকে বলল, তোমার তো গঙ্গাচন্দ্রের সময় হলো, অথচ ভূতে যে হাঁচে এটা জানার সময় হলো না এখনো? এমন নেতা বুড়ি আমি জন্মে দেখিনি। কাকাতুয়ার কথা শুনে বুড়ির মেজাজ গেছে বিগড়ে, রেগে টং। কিন্তু বুড়ি তো আর কাকাতুয়ার মতো চিল্লাতে পারে না। বুড়ি শুকনো গলায় ধমক মেরে বলল, দেখ কাকাতুয়া, বাকি বাঘের মতো থাকবি। আমায় নেদা বলিস তুই কোন সাহসে? দাঁড়ে বসিয়ে ছোলা খাওয়াচ্ছি, ছাতু খাওয়াচ্ছি, গায়ে মাথায় হাত বোলাচ্ছি, আসপদা তো কম নয়।
যার খায় তাকেই ভেঙাই। তবে শোন হতচ্ছাড়া পাখি, আমি যদি নেতা হই তুই তাহলে ছেদা। পাখিরও মাথার ঝুঁটির আগে ফুলে উঠল। সেও ছাড়বে কেন, বললে, বেকুঠানি, আমায় ছেদা বলছো কোন সাহসে শুনি? তোমার এই শিকল বাতা তারে বসিয়ে বসিয়ে দুটো খেতে দিচ্ছ বলে কি মাথা কিনে রেখেছ? খেতে কি অমনি অমনি দিচ্ছ? গাদা গাদা সোনা দানা এই ঘরের মাটির তলায় লুকিয়ে রেখেছ, সেগুলো পাহারা দিচ্ছে কে শুনি? তুমি? অত গঞ্জন আমি শুনতে চাইনি। আর আমার পায়ে শিকল বেঁধে আমাকে নিয়ে তোমার আধিক্যতাও করতে হবে না, আমাকে ছেড়ে দাও। ভালো কথা বলছি তা না ঝগড়া করে মরছে। মানুষগুলোই অমনি স্বার্থপর। বুড়ি খেঁকিয়ে উঠল, ভয় দেখাচ্ছে দেখো, আবার বলছে ভালো কথা। ভূত কি আমার সোনা দানা খোঁজ পেয়েছে যে ঘরে ঢুকবে? ভূত দিয়ে ঠিকই, ভূত কখনো চোর হয় না। বুড়ির কথা শুনে পাখি তো একেবারে খেপে লাল। তোকে ভূত দিয়ে ঠিকই বলা? পাখি প্রায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললে, আমি ভূতে ঠিকই যদি হয়তো তুমি ভূতের ফুল জড়ি শুনে চোর মরে ভূত হলে সে ভূত চোর না হয় কি সাধু হবে? বুড়ি পাখির কথার কি উত্তর দিল শোনা হলো না আক্কুসের। ঝগড়াটাও যে আর কতদূর গড়ালো তাও দেখা হলো না আক্কুসের। গাদা গাদা সোনাদানা এই ঘরের মাটির নিচে লুকানো আছে। পাখির মুখে এই কথা শুনে চমকে উঠেছে আক্কুস। একে হেঁচে ফেলতেই সব গুবলেট তার উপরে সোনাদানা আর দাঁড়ায় ঠ্যাং নেচিয়ে মার ছুট। যা হুড়ুহুড়িতে একটা ঠিকে ভুলে হয়ে গেল। আসল চাদরটাই তো আনা হলো না, সেটা তো বুড়ির ঘরের জানলায় ঝুলিয়ে পালিয়েছে আক্রোশ। ইস কি বেয়ে এক কালে ভূত রে বাবা! কোথায় লোকে তোকে দেখে ভিড়মি খাবে তা নয়, তুই একটা কাকাতুয়ার বুড়ির ভয়ে পালিয়ে বেড়াচ্ছিস। না, আক্রোশে দ্বারা কিছু হবে না। সত্যি চাদরটা ফেলে আশা একেবারে আহাম্মকি হয়ে গেল। কি করবে এখন? আবার যাবে, আবার যদি ঝঞ্ঝাট বাঁধুক। তাই বলে শীতের রাতে একটা চাদর ঝুটমুট জানলায় ঝুলবে আর একটা বুড়ি খামোকা ঠান্ডায় কষ্ট পাবে, এ হতে পারে না। একবার কোনো রকমে ঘরের মধ্যে ফেলে দিলে নিশ্চিন্তে। এই ভেবে আবার আক্কুস এগিয়ে গেল বুড়ির ঘরের দিকে। জানালার সামনে দাঁড়িয়ে হাত বাড়াতেই ফক্কা, এ কি চাদর তো নেই, কোথায় গেল? আশ্চর্য! আক্কুস একবার জানলা দেখে, জানলার নিচে মেঝেটা দেখে, পিছনে দেখে, সামনে তাকায়, কই রে বাবা, চাদরটা ভেলকে হয়ে গেল। ধরপড় করে ঘুরে দাঁড়িয়ে আছে আক্কুস। মনে হচ্ছে কারা যেন ফিস ফিস করে কথা কয়েছে। ফিসফিসানিটা যে দরদালানের ওই পাশ থেকে আসছে আক্কুস এটা স্পষ্ট বুঝতে পারল। সুতরাং এখন আর জানালার ধারে না দাঁড়িয়ে সে নিঃশব্দে ডিঙি মারল। দেখতে তো হয় কে কথা কয়। এগিয়ে চলল আক্কুস ওই দিকেই। যতই এগোচ্ছে ফিসফিসানিটা ততই বাড়ছে, আর আক্কুসের মুন্ডুখানাও ততই এপাশ ওপাশ ঘুরছে। হ্যাঁ, আর কোনো ভুল নেই, এ নিজ্ঞাত মানুষের গলার স্বর। আরও একটু এগিয়ে চলো, আরও একটু। ওই তো কারা যেন দরদালানের থামের আড়ালে দাঁড়িয়ে আছে। দেখার সঙ্গে সঙ্গে একেবারে নিঃসারে তাদের পিছনে গিয়ে দাঁড়ালো আক্কুস। দেখলো দুই মূর্তিমান চোরের মতো দাঁড়িয়ে কি যেন পরামর্শ করছে। আরে বাস, একজনের হাতে আক্কুসের চাদরটা। আক্কুস দেখেই থতমত খেয়ে গেছে। সুতরাং তাদের কথাবার্তাগুলো শোনার জন্যে আক্কুস কান খাড়া করে দাঁড়ালো। আক্কুস স্পষ্ট শুনতে পেল একজন আরেকজনকে বলছে, চাদরটা কোথায় রাখলো? কেই বা রাখলো? আরেকজন উত্তর দিল, আমার তো অবাক লাগছে, আমাদের মতলবটা কেউ জানতে পেরে আমাদের পিছু নেয়নি তো? এই বড় বাড়িতে কেউ ঢুকতে সাহসী পাবে না। বুড়ির সোনাদানার কথাটা আমরা ছাড়া আর জানেই বাকে। জানতে কতক্ষণ,
কাজটা আমাদের এখনই হাসিল করতে হবে। কিন্তু বুড়ি তো জেগে আছে। তুই দেখলি? শুনতে পেলাম বুড়ি পাখির সঙ্গে ঝগড়া করছে। তাহলে এখনই বুড়ির ঘরে ঢোকাটা বুদ্ধিমানের হবে না। আমারও তাই মনে হয়। এখানে একটু অপেক্ষা করতে হয়। বুড়ি কতক্ষণ আজকে থাকবে, এখনই সে ঘুমিয়ে পড়বে। সেই ভালো। এখানে একটু বসি, চল। চাদরটা পেয়ে আয়। ভালোই হয়েছে, আয় দুজনে ভাগাভাগি করে গায়ে দিই। সত্যি দুজনে সেইখানে ঘাপটি মেরে বসে পড়ল। দুজনে ভাগাভাগি করে চাদরটা গায়ে দিল। তারপর চুপ মেরে বসে গেল। দেখে শুনে আকুশ থ হয়ে গেছে। তার মতো ভূতের চোখকে ফাঁকি দিয়ে কোন ফাঁকে সে চাদরটা বাছাদন হাত সাফাই করলো, আকুশ টেরই পেল না। না, চোরই বটে, একদম পাকা পোক্ত গাঁট কাটা। আর মতলবটা শুনলে তো বুড়ির সোনাদানাগুলো হাতড়াবেন। বাহ, বাহাদুরি কাকে বলে! দিচ্ছে তোমাদের সোনাদানা দেবে না ছাই দেবে? এমন প্যাঁচ মারবে না আকুশ, চুরি করা ঘুচে যাবে চিরদিনের মতো। হেসে ফেললো আকুশ হঠাৎ। অবশ্যই চিৎকার করে হাসলো না সে। অবশ্যই চিৎকার করে সে কিছু কথা বলতেও পারলো না। মুখের ভেতর হাসিটাকে চেপে খিলখিলিয়ে উঠল। হাসবেই তো, দেখো লোক দুটো বসতে না বসতে কেমন নাক ডাকতে শুরু করে দিয়েছে। একে রাত হয়েছে, তার উপর চাদরটা জড়িয়ে কি আরাম। দুজনে মোষের মতো ফসফসানি লাগিয়ে দিয়েছে। যার চাদর সে কোথায় সিটটির গ্রাহ্য না করে চাদরটা বুড়িকে দেবে বলে ঠিক করেছে। আর ওনারা কোথাকার কে দিব্যি চাদর মুড়ি দিয়ে ঘুম দিচ্ছেন। কি আবদার দেখো! তারাও না, আয়েস বেরোচ্ছে, আর একটু ঘুমোতে দাও। সত্যি লোক দুটো বসে ঢুলতে ঢুলতে যখন মাটির উপর নেতিয়ে পড়লো, তখন আকুশ দেখলো এই ভালো। চুপি চুপি হাত বাড়িয়ে আকুশ চাদরে মেরেছে এক টান। এক টানে চাদরটা ছিটকে একেবারে আকুশের হাতে। চাদর নিয়ে মার ছুট, ছুটতে ছুটতে চটপট দরদালেনে একটা থামের আড়ালে লুকিয়ে পড়লো। লুকিয়ে উঁকি মেরে দেখতে লাগলো, এই রে! অমন লাগতায় ঘুমটা একটানি দুজনের চোখে ফসকে টসকে গেল। দুজনে উঠে পড়েছে বিলিতি আগুনের মতো আর বেগুনের মতো লাল টকটকে একদম বেরিয়ে পড়ছে। লাল টকটকে চোখটাও যেন ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকাতে লাগলো। এমন ঘাবড়ে গেল, মুখ দিয়ে আর বাক্যি সরে না। ও বাবা, এই যে দেখি পা পা হাঁটি হাঁটি করতে করতে এদিকেই আসছে। লোক দুটো পালাবার পথ খুঁজছে না, লুকোবার জায়গা খুঁজছে। এদিকে যে আকুশের প্রায় কাছেই চলে এসেছে, এক্ষুনি তো দেখে ফেলতে পারে। কি করবে আকুশ? আর দাঁড়ায় অন্ধকারের ভিতর দিয়ে আবার ছুট। সামনে কি আছে কি নেই সেসব দেখার সময় নেই। দুটো চোরের ভয়ে এখন সে নিজেই যেন একটা চোর। কোন দিকে পালালে যে এ যাত্রা লোক দুটোর হাত থেকে নিস্তার পাবে আকুশ বুঝেই উঠতে পারছে না। তাই সে দর দালানটার ওপরেই ঘুরপাক খাচ্ছিল। খেতে খেতে হঠাৎ নজরে পড়ে গেল উঠোনের ওপর একটা ঝাঁকড়া বট গাছ। আর দেখে মার লাফ সেই গাছের ওপর থেকে মেরি পাতার ফাঁকে ছিটিয়ে থাকা। আর তাকে দেখতে হচ্ছে না। আচ্ছা, আকুশের মাথায় কি আছে বলো তো? কি করে তুই ভাবছিস তোকে আর কেউ দেখতে পাবে না? চারুটা যাবে কোথায়? গাছে ওঠার সময় সেটা তো ঝোপের মধ্যে ফেলে দিবি তা নয়, সেটি সঙ্গে নিয়ে উঠেছিস। বলিহারি বুদ্ধি। ওই দেখো, লোক দুটো এবার সত্যি সত্যিই চোরের মতো হাঁটছে। আলতো আলতো পা ফেলছে, সামনে যাচ্ছে, পিছনে ফিরছে, চোখ দুটো সন্দেহে এদিক ওদিক ঘোরাচ্ছে ফেরাচ্ছে। হাঁটতে হাঁটতে পড়বি তো পর একদম বুড়ির ঘরের সামনে। হ্যাঁ, এই ঘরেই তো সোনাদানা আছে। দুই চোর চোখে চোখে ইশারা করলো এবার। তারপর বুড়ির ঘরের জানলা দিয়ে উঁকি মারল। অমনি তুলকালাম কাণ্ড। বুড়ির ঘরের ভেতর থেকে সে কাকাতোয়াটা জানলায় ওদের ছায়া দেখে আচমকা চেঁচিয়ে উঠেছে, জানলার কাছে উসকুস করছে। ব্যাস, দুজনে পায়ে পায়ে করে ছুট। প্রাণের ভয় কি আর বাধা বিপত্তি মানে না? অন্ধকারে ঝোপ জঙ্গল জানে কোথায় খানা কোথায় গর্ত, তখন কি আর কারো নজরে পড়ে? তখন চোখ কান বুঝে দে লম্বা, ব্যাস ধপাস একটা চোর হোঁচট খেয়েছে। দরদালান থেকে ছিটকে একেবারে ওই উঠোনে ঝোপের মধ্যে।
তার পিছনে যে লোকটা ছুটছিল সেও টাল সামলাতে পারল না, হুড়মুড় করে পড়ল গিয়ে তারই ঘাড়ের ওপর। ঘাড় থেকে হুমড়ি খেয়ে শটান বটগাছের নিচে চিৎপাত। যা, লোক দুটো দশা দেখে মুখ ফসকে হেসে ফেলেছে আক্রোশ। লোক দুটোর মাথায় যেন এবার বাজ পড়ল। ধরফর করে দাঁড়িয়ে পড়েছে দুজনে। হাসিটা যে গাছের ওপর থেকে শোনা গেল এটা বুঝতে কষ্ট হয়নি তাদের। দুজনেই একসঙ্গে গাছের ওপরে তাকিয়ে আছে, তারপরে চক্ষু কপালে। অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে সেই চাদরটা গাছে ডালে ঝুলছে। তাই না দেখে লোক দুটোর তো আত্মারাম খাঁচা ছাড়া, ভয়ে মুখ আমচুর, পাও নড়ে না, কথাও না। কেউ তাদের দেখল না, তারা ভূতের পাল্লায় পড়ল। সঙ্গে সঙ্গে ঠকঠকানি, ভয়ে কাঁপুনি। তাই না দেখে আক্রোশের এমন মজা লেগে গেল যে আর চুপ থাকতে পারল না, আবার হেসে ফেলেছে। অমনি লোক দুটো চিল চেঁচিয়ে উঠল, মারে বাবারে করে। চেঁচিয়েই ঝোপের মধ্যে ঝাঁপাঝাঁপি করতে করতে মার ছুট। তাদের ছুটতে দেখে আক্রোশও তরতর করে গাছ থেকে নেমে এসে লাগাও তারা। লোক দুটো যেদিকে পালায় আক্রোশও সেদিকে ছোটে। লোক দুটো বাঁয়ে গেলে আক্রোশও বাঁয়ে যায়। লোক দুটো ভূত ভূত বলে চিৎকার শুরু করে দিল। এবার চিৎকার শুনে কাকাতুয়া চেঁচিয়ে উঠল ঘরের মধ্যে, ঠানি ঠানি, উঠে পড়ো, উঠে পড়ো, ওই শোনো, ঘরে ভূত ঢুকেছে। চিৎকার শুনে বুড়ি তো আগেই ঘুম ভেঙে গেছে। ঘরের আগল খুলে পরিমরি বাইরে বেরোতে যাবে কি কাকাতুয়া আবার চেঁচালো, ঠানি বাইরে যেও নি, বিপদে পড়বে। বুড়ি কি আর কাকাতুয়ার কথা শুনে? বাইরে তো সে বেরিয়েই পড়েছে। আর অমনি সঙ্গে সঙ্গে সেই চোর দুটো ভূত ভূত বলে ছুটতে ছুটতে গিয়ে একেবারে বুড়ির সামনে। বুড়ি অন্ধকারে ঠাউর করার আগেই লোক দুটো ঘরের মধ্যে ঢুকে পড়েছে। যেই না ঢোকা পড়বি তো পর কাকাতুয়ার ঠোঁটের সামনে। কাকাতুয়া একজনের চোখে ঝেড়েছে এক ঠক্কর, ব্যাস একেবারে রক্তগঙ্গা বয়ে গেল। আর একজন তাই না দেখে ঘরের দরজা ডিঙিয়ে যেই পালাতে যাচ্ছে কাকাতুয়া চেঁচিয়ে উঠল, অমনি বুড়ি ঘরে ঢুকে লোকটার নাকে দিয়েছে এক চিমটি। বুড়ির নখ তো নাক টাক কেটে ছেড়ে 100। এদিকে তো আকুশও এসে পড়েছে। মজা দেখতে দেখতে এসে যেন আর থাকতে পারছে না। শেষকালে বুড়ি যখন লোকটার নাকে চিমটি কেটে দিল, আকুশ তখন সত্যি আনন্দে লাফিয়ে একবারে লাফালাফি করতে লাগলো। লাফাতে লাফাতে তার আর খেয়ালই রইল না যে সে ভূত। খুশিতে হাড়ে হাড়ে তালি দিয়ে সে অদ্ভুতের গলায় চেঁচিয়ে উঠল, চোরের নাকে বুড়ি, চোলের মুটি কামছে, এবার দাও না নেড়ে তুড়ি। ব্যাস আর যাবে কোথায়? পাখির ঠোঁটে ঠোক্কর খাওয়া সেই কানা চাদরটা আর বুড়ির নোকের খোঁচা খাওয়া সেই বোঁচা চোরটা বাবা গো ভূত বলে এমন ছোটা ছুটলো যে আর কে ধরে ওদের। দেখে শুনে বুড়ি হাত পা বুঝি পেটের মধ্যে সেঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে পাখি চিল্লিয়ে উঠেছে, ঠানি ঠানি, ওই দেখো ভূত, গায়ে চাদর, ঘরের ভেতর, পালিয়ে এসো, পালিয়ে এসো বলছে। পাখির কথা শুনে আক্কুশও ঘাবড়ে গেছে। বুড়ি ঘরে ঢুকতে যাবে কি আক্কুশ চাদরটা গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটলো তো ছুটলো, এমন ছুটলো চাদরটা গিয়ে পড়লো শটান বুড়ির মাথায়। বুড়ি বাপরে মাপড়ে বলে ঘরের মধ্যে হুমড়ি খেয়ে চিৎপাত। কাকাতুয়াটা ঝুঁটি ফুলিয়ে চেঁচালো, ভূতের মরণ আর লোক মেনে না, বুড়ির ঘাড়ে চাপতে আসছে। বাইরে যেওনি, তো গরিবের কথা তো কানে নেবে না, নাও এখন বুঝো টানা। বুড়ি সুরসুর করে উঠে বসলো, চোখ ঠেরিয়ে এদিক ওদিক চাইলো, তারপর বলল, কাটোয়ারে কাটোয়ারে, কি দেখলাম আমি? কি দেখলে কথানি? ভূত নয় রে, ভূত নয়, তবে আমার মাসি এসেছে রে, মাসি। ওই আমার কষ্ট দেখে আমার গায়ে চাদর দিল, আমায় হাত ছাড়ি দিয়ে ডাকলো, আমার মুখের দিকে যে মুচকি হাসলো।
বলেই বুড়ি হাঁক পারল, মাসি তুমি কোথায় গেলে গো? বলতে বলতে ঘর থেকে বেরিয়ে এলো। পাখি ডাকলো, টানে যেওনে, টানে যেওনে। কে কার কথা শোনে? বুড়ি ঘর থেকে বেরিয়ে মাসির খোঁজে ঘুরতে লাগলো। সেই যে ভাঙা বাড়ির অন্দরে ঘুরতে লাগলো তা বলার নেই। আর আক্কুস চোঁচো দৌড়তে দৌড়তে ভাঙা বাড়ির পাঁচিল ডিঙিয়ে একেবারে বাইরে মেরেছে লাফ। এই রে, পাঁচিলের নিচে একটা ছাগল বসেছিল, পর্বিত পর তার ওপর। ছাগল তো তিরিং করে লাফিয়ে ওঠে, এমন ব্যাঁ ব্যাঁ করে মরা কান্না জুড়ে দিল যে বলার কথা নয়। নিঝুম রাতে তার সেই চেঁচানি শুনে এপাশ ওপাশ থেকে ঘেউ 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 করে কুকুর চিল্লি একেবারে পাড়া মাত করলে আক্কুস আর দাঁড়ায় সেখানে। যেদিকে দুচোখ যায় ছোট ছোট। এই রে, একটা কুকুর বুঝতে পেরেছে আক্কুস ছুটছে। ভূতের হাওয়া লেগে গেছে তার গায়ে। আর কি, কুকুরটা একেবারে দাঁত খিচিয়ে ছুটতে লাগলো হাওয়ার দিকে আর গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, ঘেউ ঘেউ। আক্কুস যে গাছে উঠে পড়বে, গাছ নেই। পুকুরে ঝাঁপ দেবে, পুকুর নেই। নিদেন একটা বাড়ির ছাদে যে উঠে পড়বে, ছাদ নেই। উফ, কি দুর্ভোগেই না পড়েছে আক্কুস। আর কুকুরকেও বলিহারি, গায়ে একটু হাওয়া লেগেছে কি অমনি ধরে ফেলেছে ভূতের গন্ধে। আরে আরে আরে, সামনে ওটা কি তো কি? আক্কুস শুধু বুঝতে পেরেছে ওটা একটা বেশ লুকিয়ে থাকার মতো জায়গা। ভেতরে কি আছে না আছে সেসব এখন কে দেখে? এখন তো কুকুরের হাত থেকে বাঁচুক। হ্যাঁ, সেইখানে ঢুকে পড়েছে আক্কুস। এই মরেছে। এই যে একটা ঘোড়া রাস্তা বল। আর কে দেখে আক্কুসকে? মেরেছে এক লাফ, মেরেই একটা ঘোড়ার পিঠে উঠে পড়েছে। ভড়কে গেছে ঘোড়া একেবারে। সঙ্গে সঙ্গে ঘোড়া চিহি করে ডাক ছাড়ে, চা পা তুলে নাচানাচি শুরু করে দিলে। এমন চিৎকার আর এমন লাফালাফি করতে লাগলো, ঘোড়ার গলায় যে দড়িটা বাঁধা ছিল সেটা ছিঁড়ে গেল। দড়ি ছিঁড়ে ঘোড়া আস্তাবল থেকে বেরিয়ে এসে ছুটতে ছুটতে চড়কি খেতে লাগলো। দেখলেই ভয়ে আঁতকে উঠতে হয়। তারপর একদম রাস্তায় এসে ল্যাজ তুলে পালা পালা। উফ, কি ছুট, কি ছুট আর কি চিৎকার! ঘোড়ার ওই মূর্তি দেখে কোথায় কুকুর আর কোথায় ছাগল, সব ভয়ে একেবারে ঠান্ডা। আর আক্কুস ঘোড়ার পিঠে চেপে তার দারুণ মজা লেগেছে। ঘোড়া তো একেবারে তীরের মতো ছুটছে। থেমেছে কি আক্কুস দিয়েছে খিমচি একেবারে পেটে নিচে। আর তা না হলে ল্যাজ ধরে এক মোচড়। ঘোড়া লাফায়, ছুটতে ছুটতে হাঁপায়, সামনে গর্ত দেখে না, তার ওপরেই লাফিয়ে পড়ে। ভাঙা চড়া রাস্তা খোঁড়া দূর দাঁড়িয়ে ছুটে চলে। এই দেখছি হোঁচট খাচ্ছে, পড়তে পড়তে সামাল যাচ্ছে। বাবা, সে কি দৌড়! কিন্তু এবার সত্যি ঘোড়া আর সামলাতে পারল না। মেরেছে ঠক্কর এক পাথরের ওপর। ব্যাস, ঘোড়া ব্যাটা হয়ে গেল বৃতাল হয়ে। আর আক্কুস চিৎপটাং পড়েই আক্কুসের ভয়ে বুক চুপসি। জায়গাটা কেমন যেন ঘুপছি থেকে থেকে খুসখাস শব্দ, শুকনো পাতার খসখসানি, সরসরানি, মরমরানি। মনে হয় পিছন থেকে এই বুঝি কেউ হাত পা ছুঁড়ে জাপটে ধরে। অবশ্যই জায়গাটা আক্কুসের পছন্দসই, কারণ বেশ শুনশান নিরিবিলি, তবুও অচেনা জায়গা। মনটা একটু কিন্তু করে বই কি। চি ডাকে ঘোড়াটা ডেকে উঠল। আক্কুস থতমত খেয়ে গেছে। এই বুঝি কেউ তেড়ে এলো। আক্কুস এক ছুটে ঘোড়ার কাছে, তাড়াতাড়ি লাগাম ধরে টানতে টানতে একটা গাছের কাছে নিয়ে এলো। লাগামটা বাঁধল গাছের সঙ্গে। ঘোড়াটা পা পিছলে পড়ে গেছে বটে, কিন্তু তেমন একটা লেগেছে বলে মনে হয় না। লাগেনি ঠিকই, তবে ভয়ে যে ঘোড়ার প্রাণটি শুকিয়ে গেছে সে চোখ দেখলেই বোঝা যায়। হ্যাঁ করে কে যেন হেসে উঠল। আতঙ্কে উঠছে আক্কুস। মুখ তুলতে চক্ষু চড়ার কাজ। দেখে কি একটা গর্তের ভেতর থেকে একটা বুড়ো ভূতের ছায়া তার দিকে মুখ ভেঙচিয়ে দেখছে। তারপর আর একটু টেঁড়িয়ে চাইতেই বাঁচাধনের কম্ম সারা। দেখে অমন 50টা গর্ত থেকে 50টা ভূতের মুখ ড্যাব ড্যাব করে তার দিকে চেয়ে আছে। আক্কুসের আর কি বুঝতে বাকি থাকে? সে একটা কাবরখানায় ছিটকে এসেছে আর ভূতে তাকে ঘিরে ফেলেছে। বুড়ির এই ভাঙা বাড়িতে
যা ভয় পাচ্ছিল এখানে তাই হলো। আকুশ তাই না দেখে মারল টিনে এক ছুট। অমনি সঙ্গে সঙ্গে অদ্ভুতের কাণ্ড, বুড়ো ভূতটা ধাঁ করে তার হাতটা লম্বা করে ফেললো। সেই লম্বা হাত দিয়ে খপ করে আকুশের ঘাটটা চেপে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠেছে। সঙ্গে সঙ্গে 50টা গর্তের 50টা ভূতও বিকট চিৎকার করে হাসি জুড়ে দিল। কি ভয়ঙ্কর সেই হাসির শব্দে সেই চত্বরটা যেন থরথর করে কাঁপছে। বুড়ো ভূত আকুশের ঘাটটা ধরে খিঁচিয়ে উঠল। কোন পাড়ার ভূত তুই? এ পাড়ায় এসে ফুঁকড়ি করছিস? বুড়ো ভূতের কথা শুনে একটা ঢ্যাঙা ভূত নাকিয়ে উঠল। দিন না 1 নম্বর ঢুকে আমাদের আস্তানায় কোত্থেকে এলো পুচকেটা? দেখুন আবার কোনো ছোঁয়াচে রোগে মরে ভূত হয়েছে কিনা। তখন বুড়ো ভূতটা তাকে থামতে বলে আক্কুসকে জিজ্ঞাসা করলে। কোত্থেকে এসেছিস? আক্কুস উত্তর দিল, আজ থেকে। মরলে কিসে? জলে ডুবে। ভয় পেলে যেমন পিলে চমকে ওঠে আমাদের, তেমনি 50টা ভূতেরও পিলে চমকায়। তারা আর্তনাদ করে উঠল। সঙ্গে সঙ্গে বুড়ো ভূতটা চেঁচিয়ে উঠল, তার মানে অপঘাতে? আক্কুস বললে, নৌকা ডুবি। 50টা ভূত আবার আটকে ওঠে। হুস। বুড়ো ভূত জিজ্ঞাসা করলে, নৌকা চেপে কোথায় যাচ্ছিলি? আক্কুস উত্তর দিল, যাচ্ছিলাম না, মাছ ধরছিলাম। ঝড় উঠল, নৌকো ডুবে গেল, আমাকে হাঙড়ে ধরল আর খেয়ে ফেলল। বুড়ো ভূতটা সঙ্গে সঙ্গে আক্কুসের ঘাটটা ছেড়ে দিয়ে চিঁচিয়ে উঠল, ছি ছি, আমার জাত গেল। তুই মাছ খাস, তুই মিচো ভূত। অমনি 50টা ভূত নাক সিটিয়ে খেঁকিয়ে উঠল, মেঘ, মিচো মিচো গায়ে গন্ধ। মেছো বলতেই আক্কুসের মেজাজ বিগড়ে গেছে। যাবারই কথা, কারণ মেছো বলে ঠাট্টা করাটা সে মোটেই পছন্দ করে না। তাই সে রেগে তেড়ে উঠল, খবরদার বলছি, আমাকে মেচো বলবে না। ভূতের আবার জাত বিচার। বড়ার ভীমরতি ধরেছে। এই কথা যেই না শোনা অমনি একটা ভূত বুড়ো ভূতের কান ভাঙচালো। নাদু নাদু, তোমাকে বুড়ো বলল? বুড়ো ভূত তো রেগেই ছিল। ওই কথা শোনা যেই আর দেখতে হয় না, আগুনে যেন কি পড়লো, দপ করে জ্বলে উঠে গাঁ করে চেঁচিয়ে উঠল, মার বেটাকে। অমনি হুলুস থুলুস কাণ্ড পড়ে গেল। 50টা ভূত আক্কুসের পিছনে মারলে তারা। বুড়ো ভূতটা তো আর তেমন ছুটতে পারে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর করতে লাগলো। উড়ি বাবা, সে কি দৃশ্য! একটা পুচকে ভূতকে মারবার জন্যে যেন ভূতেরা যুদ্ধে নেমেছে। ভূতদের সে কি তিরিং বিরিং লম্পজম্প। আক্কুস তো আর ল্যাবাকান্ত নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে। সে ছোট্ট ভূত, তাকে ধরাও কি অত সহজ? 50টা ভূত ওকে ধরার জন্য ছুটছে, আর আক্কুসও ঠ্যাঙের ফাঁক দিয়ে ওর নড়ার নিচ দিয়ে এমনকি ভড়কি মেরে পালাচ্ছে যে কেউ ধরতেই পারছে না। শেষকালে আক্কুসের হাড়গুলো যখন ছুটতে ছুটতে টনটন করে উঠল, তখন আর কিছু না পেয়ে মাটি থেকে ইট তুলে এসে ছুটতে লাগলো। সাঁই 50টা ভূতের মধ্যে অন্তত 10টা ভূতের তো দফারফা। কারো হাড়ে লাগে, কারোর ঘাড়ে লাগে, কেউ সটকে পড়ে, কেউ পটকে যায়। শেষকালে ভূতগুলো আক্কুসকে তাক করে ইট ছুটতে শুরু করে দিল। আক্কুস একটা ইট ছড়ে তো অন্যগুলো 10টা মারে। এই রে, আক্কুস কি বিপদেই না পড়লো। এমন সময় হয়েছে কি, সেই বুড়ো ভূতটা তাল বুঝিয়ে এগিয়ে এসেছে। নিঃসারে আক্কুসের পিছনে দিকে গিয়ে ঝপ করে আক্কুসকে ধরে ফেলেছে। যেই না ধরা, আক্কুস বুড়ো ভূতের পেটে মেরেছে ধাঁই করে একটা থান ইট। আর যায় কোথা, বুড়ো ইট খেয়েই চিত হয়ে হাত পা ছুঁড়ে কোঁকাতে লাগলো। ইট ছোড়া বন্ধ করে ভূতের দল হাই হাই করে ছুটে এলো বুড়োর কাছে। হাঁক তালে আক্কুসও সামনের একটা বেল গাছে তত্তর করে উঠে পড়েছে। উঠেই
পাতার আড়ালে লুকিয়ে রইল। কিন্তু ভূতের চোখ তো পাঁচটা না দেখতে পাক, একটা ভূত ঠিক দেখতে পেয়েছে, দেখেই চিৎকার করে উঠেছে, বেল গাছে উঠেছে, বেল গাছে উঠেছে রে। ও মা! এই কথা শুনে ইটের গায়ে কাত সেই বুড়োটা তিরিং করে লাফিয়ে উঠে কান্না জুড়ে দিল। কই রে, কই রে? তখন বাকি ভূতগুলো ওই গাছের দিকে তাকিয়ে হৈ হৈ করে উঠল। ওই যে হোতারে, 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 হইয়া হইয়া। বলে গাছে উঠবার জন্যে ঠ্যাং বাড়িয়ে হুড়হুড়ি লাগিয়ে দিল। আকুশ দেখল আর রক্ষে নেই। ভূতেরা মানুষের চোখে ধুলো দিয়ে অদৃশ্য হয়ে যেতে পারে, কিন্তু ভূত তো আর ভূতের চোখকে ফাঁকি দিতে পারে না। অন্ধকারে মিশেই থাকো কি অদৃশ্য হও, ঠিক দেখতে পাবে। সুতরাং আকুশ এবার গেল বলেই কি আকুশ যায়? মনে করেছে ভূতগুলোকে সে গাছে উঠতে দেবে। না, ওর নাম আকুশ। গাছে উঠে ওকে ধরা অত সহজ? ভূতগুলো যেই গাছে ওঠার জন্য হাত বাড়াচ্ছে, আকুশ অমনি করেছে কি, বেল গাছ থেকে একটা করে বেল ছড়ে আর ভূতের গায়ে ছুঁড়ে মারে। যে উঠতে যায় সে ডিগবাজি খায়, যতবার যায় ততবারই বেল পড়েছে ঠায় ঠায়। শেষকালে পালায় পালায় হুড়হুড়ি। এরই ফাঁকে বুড়ো ভূতটা করেছে কি, গুটি গুটি এগিয়ে এসেছে। যেই না হাত বাড়িয়ে আকুশের ঘাটটা ধরতে গেছে, আকুশও ঠ্যাং ঝুলিয়ে কাত করে মেরেছে এক ঘা। বুড়ো মুখ থুবড়ে চিটপটান পড়েই সে কিচাচারি। এখন আকুশের আর নিস্তার নেই। বুড়ো যখন কাত হয়েছে, এবার আকুশ ঠিক মরেছে। একবার ধরতে পারলে হয়, আকুশের হাড় করখানা আর আস্ত থাকবে না। কি করবে তাহলে এখন আকুশ? এখন তাকে যেমন করে হোক পালাতে হবে। আর এই তাল, ওই দেখো বুড়ো ভূতটা পড়ে পড়ে কোকাচ্ছে, আর কটা ভূত বেলের গায়ে কোকাচ্ছে, বাকি কটা ভেগে ভেগে চেঁচাচ্ছে। আকুশ ঠ্যাং ঝুলিয়ে ঝপাং করে গাছ থেকে মারলে লাভ, মেরেই বাপরে বাপ সে কি ছুট! আর কে ধরে? আকুশকে ছুটতে দেখে ভূতগুলো সব ধাঁধিয়ে গেছে। ওদের টনক যখন নড়ল, তখন আকুশ লাফটি মেরে ঘোড়ার পিঠে চাপল। ঘোড়া তো তার গাছের গোড়ায় বাঁধাই ছিল। আকুশের ঘোড়া যখন আকুশকে পিঠে নিয়ে কদম পায়ে ছুটল, ভূতগুলোর তখন আক্কেল গুরুম। ভাগলো, ভাগলো, ভাগলো বলে তারা চিল চেঁচিয়ে উঠল। ঘোড়া তখন ল্যাজ উঁচিয়ে পকার পার। ভূতগুলো যখন ধর ধর মারমার করে হুম্বিতম্বি শুরু করে দিল, ঘোড়া তখন ছুটতে ছুটতে হিল্লি দিল্লি কুত্তা বিল্লি চিল্লা চিল্লি ভয়ে ঢোক গিল্লি। ঘোড়া তখন ভালো জানে না, মন্দ জানে না, ভূত জানে না, পুত জানে না। সে শুধু বুঝতে পেরেছে তার পিঠে কেউ বসে আছে, পেটে কেউ ঢু মারছে, ল্যাজে কেউ পাক দিচ্ছে। তাই সে চিহি চিহি ডাক ছাড়ছে, টকবক টকবক ছুট দিচ্ছে আর বেদম জোরে লাভ মারছে। একটা যেন পাগলা ঘোড়া। ছুটতে ছুটতে পাগলা ঘোড়া দিক বেদিক জ্ঞান নেই, আগো পিছু ঢ্যান নেই, কি বললাম কি শুনলাম কান নেই, জন নেই প্রাণ নেই। লড়িয়ে দিয়ে সে একটা অচেনা অজানা শহরে ঢুকে পড়ল। তখন রাতও কেটে গেছে, ভোরও ফুরিয়ে গেছে, সকালও গড়িয়ে গেছে। তখন ভর দুপুরে শীতের রোদে শহর যেন ঝকঝক করছে। শহরভর্তি লোকজন, শয়ে শয়ে গাড়ি ঘোড়া, চোখ ঝলমল বাজার হাট, কান্না হাসির হাজার বাত। ঠিক সেই সময়ে এই ব্যস্ত দুপুর, পথের মাঝখানে ঘোড়ার দৌড়াতে দেখে তো সবাই থ। ঘোড়ার পিঠে কোনো সওয়ার নেই, লাগাম ছাড়া হয়ে এমন ছুটছে কিংবা লম্পজম্প করছে, দেখলে মনে হচ্ছে এক্ষুনি বুঝি অঘটন কিছু ঘটে গেল। ঘোড়াকে দেখে দূর দাঁড়িয়ে সব ভয়ে ভাগে, কেউ কেউ আড়াল থেকে অবাক হয়ে চেয়ে দেখে। গাড়ি থামে, রাস্তাঘাট ফাঁকা হয়ে খাঁকা করে, আর ঘোড়ার পিঠে আকুশ ফুঁস হয়ে বসে, মানে একদম ফোক্কা। কেউ তাকে দেখতেও পাচ্ছে না, কেউ কিছু বুঝতেও পারছে না। এমন সময় হয়েছে কি, রাস্তার এক পাহারাদার পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে এসেছে ঘোড়ার দিকে। আকুশ তো তাই দেখে ভয়ে কাঠ। এই বুঝি লাঠির ঘা পড়লো তার ঘাড়ে। অমনি আকুশ ঠক করে মেরেছে এক হাড়ের ঠক্কর ঘোড়ার পিঠে। ঘোড়া তখন চি হি হি করে চেঁচিয়ে চারপা তুলে ছুটতে ছুটতে হাঁপিয়ে নাচন কোদন শুরু করে দিল। একদল ছেলে স্কুলের মাঠে খেলা করছিল, ঘোড়া লাফ মেরে সেখানে ঢুকে পড়ল। ছেলে দল ভয়ে পালাতে গিয়ে কেউ আচার খায়, কারো পা ফসকায়। সেখান থেকে ছুটতে ছুটতে ঘোড়া মারল গিয়ে এক মিষ্টি দোকানে ধাক্কা। আলমারির কাঁচ ভাঙল ঝনঝন ঝনাত করে, দইয়ের হাঁড়ি উল্টিয়ে ছত্রাকার, রসগোল্লার গামলা ছিটকে গড়াগড়ি। ঘোড়া সেখান থেকে ভোকারটা চিহি চিহি ডাকতে ডাকতে ঢুকে পড়ল এক জলসার প্যান্ডেলে। জলসায় তখন গান চলছে, ওস্তাদজি তানপুরাতে তান ধরেছেন।
লোকে লোকে প্যান্ডেল ফুল, গানের তালে সবার মুখে বাহা বাহা করছে সবাই। ঘোড়া করেছে কি, প্যান্ডেলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে, একেবারে লঙ্কাকাণ্ড শুরু করে দিল। প্যান্ডেলের বাঁশ ওপড়ায়, টিন দোমড়ায়, একদিক ভাঙে, ওদিক হেলে। প্যান্ডেলের মধ্যে যেন ঘূর্ণিঝড় উঠল। কোথায় গান, কোথায় কি ওস্তাদজির গলার গান মাথায় উঠল। তিনি বাপরে মাপরে বলে, বাঁচাও বাঁচাও বলে হাত পা ছুঁড়ে চিৎকার শুরু করে দিল। প্যান্ডেল ভর্তির লোক মরে গেলাম বলে প্যান্ডেলের মধ্যে ধস্তাধস্তি লাগিয়ে দিলে। সে কি হুলুস থুলুস কাণ্ড! যে পারল পালালো, কেউ মাচার ওপর উঠে পড়লো, কেউ ঠেলাঠেলিতে মাটির ওপর হুমড়ে খেয়ে লুটিয়ে পড়লো। সে যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। আর্তনাদ আর আতঙ্ক, অমন জমাটি জলসাটা একদম পণ্ড। ঠিক সেই সময়ে ধাক্কাধাক্কিতে প্যান্ডেলের একদিককার ঘেরা টিন মড়মড় করে দুমড়ে ভেঙে একেবারে উল্টে পড়ল। আর দেখতে দেখতে চোখের পলক যে যেখানে ছিল ওই টিনের ওপর দিয়ে হওয়া। দেখতে দেখতে ছত্রভঙ্গ গানের আসর এখন যেন একটা থমথমে শ্মশানপুরী। উফ, কি জোর হেসে উঠেছে আকুশ তাই দেখে। এতগুলো লোককে এমন করে ভাগতে থেকে সে যেন খুশিতে লুটিপুটি খাচ্ছে। না, ঘোড়াটাকে আর ছুটিয়ে লাভ নেই, এখন একটু দম নিক। মনে হয় না এখনই কেউ প্যান্ডেল আবার ঢুকছে, সুতরাং সে নিজেও একটু জিরিয়ে নিতে পারবে। যদিও ভূতের জিরানোর দরকার পড়ে না, তবুও ঘোড়ার পিঠে ছুটতে ছুটতে তারও হাড়গুলো সব টাটিয়ে গেছে। আকুশ ফুস বললেই গাছে চড়তে পারে, তাতে এমন কি আর বাহাদুরি। কিন্তু ঘোড়ায় চড়া মজা আর মজা, দারুণ মজা। আরে আরে, একটা ছেলে, ফাঁকা প্যান্ডেলে একটা জনপ্রাণী নেই, এনার কোত্থেকে আবির্ভাব ঘটলো। দেখো দেখো, একদম ছোট্ট, হয়তোবা আকুশের মতোই বয়সে ছোট্ট হবে। অবশ্যই ভূতের তো কোনো বয়স নেই, কারণ কে না জানে যে মানুষটার বুড়ো বয়সে প্রাণটি বের হয় তিনি ভূত হলে তাকে বলে বুড়ো ভূত। জোয়ান বয়সে মরণ হলে ভূত হলে সে হয় জোয়ান ভূত, আর আকুশের মতো ছোটবেলায় চোখ বুঝলে তাকে বলি কুচকে ভূত। ভূতের বাড়বাড়ন্ত কিছুই নেই। আজ যা দেখবে 10 বছর পরেও তাই। ঠিক যেমন আকুশ, সেই যখন জলের তলায় তলিয়ে বেচারার প্রাণটি গেল, তখন যা বয়স ছিল এখনও তাই, মানে 8 পেরিয়ে তখন ছিল 9 ছুঁই আকুশের, আর ওই ছেলেটার ওরও বোধ হয় এখন তাই, বোধ হয় 9 পড়ব করছে। আর সাব্বাস, ছেলেটার ভয় ডর নেই। সেই যেখানে ওস্তাদজি গান গাইছিল সেই উঁচু মঞ্চের উপরে উঠে পড়েছে, একেবারে ডোন্ট কেয়ার। ধন্যী সাহস তো। এদিকে মঞ্চের ওপর দেখো, একেবারে ভেঙে চুরে সব তছনছ হয়ে গেছে। খুব জোরে ভূমিকম্প হলে যেমন সব লণ্ডভণ্ড হয়ে থাকে, তেমনি অবস্থা মঞ্চটারও। একটা হারমোনিয়াম এদিকে উল্টে পড়ে আছে, তবলাটা এদিকে গড়াচ্ছে, তানপুরার তার ছিঁড়ে চিত হয়ে ঝিমোচ্ছে যেন। ওমা, ছেলেটা ও কি করছে? হারমোনিয়ামটা ধরে টানাটানি করছে কেন? হ্যাঁ তোরে, ও কি বাজাতে শুরু করে দিল যে। তাই তো, বাঁ হাতে বেলো টানছে, ডান হাতে প্যাঁ 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 করছে, কেমন উপুর হয়ে বসেছে। এই রে, এই বুঝি প্যান্টটা ছেড়ে। আর বলতে বলতে সত্যি ছিঁড়লও। ছেলেটা উল্টে পড়লো সরাত, খুব জোরে বরাত, একটু ছিঁড়েছে, তা নইলে লজ্জার শেষ থাকতো না। এরে, ছেলেটার ওই দুর্দশা দেখে আচমকে হেসে ফেলেছে আকুশ। এহে, চমকে চেয়ে দেখেছে ছেলেটা। আকুশও থতমত খেয়ে থমকে গেছে। ইস, কি বেআক্কেলের মতো কাজ! আরে তুই যে ভূত, এ কথাটা তুই ভুলিস কি করে? নাও এখন ঠেলা সামলাও। ওই তো ছেলেটা ধরপড় করে উঠে দাঁড়িয়েছে, ডাব ডাব করে চেয়ে দেখছে। এই রে, ছেলেটা যেন ঘোড়াটাকে দেখে ফেলেছে মনে হয় কি দেখেই ফেলেছে। দেখছো না, ঘোড়ার ওপর ছেলেটার চোখ পড়ে কেমন স্থির হয়ে আছে চোখের পাতা। দেখতে দেখতে ওর চোখে তারা দুটি যেন খুশিতে ঝকঝক করে উঠল। হ্যাঁ তাই তো, ওই দেখো না, মঞ্চ থেকে নিচে নেমে আসছে। আস্তে আস্তে একদম ঘোড়াটা সামনে এসে দাঁড়ালো। অবশ্যই একেবারে কাছে এলো না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুঁচু করতে লাগলো। কি করবে এখন আকুশ? পালাবে নাকি? তোমরা কি ভেবেছো আকুশকে? ভাবছো আকুশ ভয় পাচ্ছে ওই এক ফোঁটা একটা ছেলেকে? আরে বাবা, আকুশ নিজেই তো দেখতে পাচ্ছে ঘোড়াটার কাছে আসতে ছেলেটা নিজেরই যেন ভয় পাচ্ছে। অমনি আকুশের মজা লাগলো। ভয় দেখলেই আকুশের মজা, তাই ভাবলো ছেলেটাকে আর একটু ভয় দেখালে কেমন হয়। যেমন বাবা সঙ্গে সঙ্গে কাজ, ঘোড়ার পেটে এক কোঁতকা, ঘোড়া মারলে লাফ, বাপরে বাপ, তারপর শুরু করে দিলে তিরিং বিরিং চরকিবাজি। কিন্তু যা চলে, এ তো ভারী আশ্চর্য। আকুশ যা ভেবেছিল তা হলো না। ছেলেটা ভয় পেল কই, উল্টে খিলখিল করে হেসে হাততালি দিয়ে নিজেই নাচতে লাগলো। তাকে নাচতে দেখে ঘোড়াটাও চিহি করে ডাকতে লাগলো। দেখেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। আকুশ আর ভয় দেখাবে কি? ছেলেটার হাসি দেখে সে নিজেই কেমন হয়ে গেল। এত ভালো লেগে গেছে ছেলেটাকে যে তার মনে হলো এক্ষুনি ওর গলাটা জড়িয়ে ধরে তার মতো আকুশও হেসে ওঠে। ওমা, হঠাৎ কি!
ছেলেটা শটান ঘোড়ার মুখের সামনে দাঁড়িয়ে পড়েছে। এই সর্বনাশ, ঘোড়াটা যদি কামড়ে দেয়? আশ্চর্য, ভয় নেই একদম। উল্টে চোখ পাকিয়ে ঘোড়ার মুখের সামনে হাত ঘুরিয়ে কেমন সুর করে গান গাইছে শোনো। গান শুনে আর যেন থাকতে পারলো না আক্রোশ। মনে হলো ভীষণ ভালোবেসে ফেললো ছেলেটাকে। মনে হলো এই ঘোড়ার পিঠ থেকে এক্ষুনি সে লাফিয়ে পড়ে। ছেলেটা সামনে দাঁড়িয়ে তার মতো আক্রোশও একটা গান শুনিয়ে দেয়। এই দেখো আর এক কাণ্ড, ছেলেটা ঘোড়ার গায়ে হাত দিচ্ছে যে, ও বাবা, গলাটা জড়িয়ে ধরার জন্য হাত বাড়াচ্ছে। কি সাহস দেখেছো? হাই কপাল, ওইটুকু একটা পুচকে ছেলের ঘোড়ার গলায় কখনো হাত পৌঁছায়? হাত গেল না বলে ছেলেটা নিজেই কথা বললে, এই ঘোড়া একটু হেঁট হ না, আমি তোর পিঠে চাপি। ঘোড়া তো আর মানুষের কথা বুঝতে পারে না, তার ওপর তার ঘাড়ে ভূত চেপেছে। সে নড়েও না, কিছু করেও না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাই দেখে আকুশের মনটা খুব খারাপ খারাপ লাগে। আকুশ ভাবে, আহারে, ছেলেটা যদি সত্যি ঘোড়ার পিঠে চড়তো তাহলে বেশ হতো, অন্তত একজন তো ঘোড়ায় চড়া বন্ধু মিলতো তার। না, ছেলেটাকে ঘোড়ার পিঠে চড়াতেই হবে। এই কথা ভেবেই আকুশ ঘোড়ার পিঠ থেকে ঝপাং করে নেমে পড়েছে। যেই নেমেছে ব্যাস, আর দেখতে কি ঘোড়া ছুট মেরেছে। এমন ছুট মারলো যে আর ধরে কে। ছুটতে ছুটতে সেই ভাঙা প্যান্ডেলে বাই বাই করে ঘুরপাক খেতে শুরু করে দিল। তাই দেখে ছেলেটার কি মজাই না লেগেছে। সেও ঘোড়ার পিছু ছুটতে শুরু করলে। ছুটতে ছুটতে কি চিৎকার! ঘোড়াটা ছোটে আর চিহি চিহি করে ডাকে। ছেলেটা তাড়া দেয়, হি হি করে হাসি পায়। সেই ভাঙা প্যান্ডেলে ঘোড়াতে আর ছেলেতে যেন সার্কাস পার্টির খেলা চলছে। তাই না দেখে আক্রোশেরও খুব হাসি পেয়ে গেল। অবশ্যই এখন সে একদম হাসলো না, কেননা ছেলেটা শুনে ফেললে এমন ঘোড়া ঘোড়া খেলাটা যদি ভেস্তে যায়। তাই আক্রোশের যতই হাসি পাচ্ছে সে ততই হাসিটাকে মুখে টিপে লাফালাফি জুড়ে দিল। দেখতে দেখতে এমন হলো একবার আর পারলো না, দারুণ জোরে চেঁচিয়ে উঠল, সাবাস সাবাস সাবাস। চেঁচিয়েই থমকে গেছে আক্রোশ। ইস, এ কি করলো সে? চেঁচিয়ে ফেললে? একটু আক্কেল নেই তোর? ছেলেটা শুনে ফেললে তখন কি করবি? এই যে ভূত, সেটা ভুলে যাস কি করে? ভূতের এমন ফসকার ঠোঁট জন্মে দেখিনি বাবা। ওরে, তুমি আমি ভেবে মরি, কে চেঁচালো আর কে খেকালো সেদিকে ছেলের খেয়ালই নেই। দেখো দেখো, সে তো ছুটতে ছুটতে দিব্যি ঘোড়ার গলাটা জড়িয়ে চ্যাংদোলা হয়ে দুলছে। ঘোড়া এখনো ছুটেছে। ছেলের এক ফোঁটা ভয় নেই। হাত ফসকে বললে হাড়গোড় কি থাকবে? কি দোষী কি দোষী, নেমে পড় নেমে পড়। হ্যাঁ, সেই ছেলে কি না যে বললেই নামছে। যে দেখো, ছেলে ঘোড়ার ঘাট ধরে কেমন আঁক পাঁক করছে। কি মতলব রে বাবা! ওই দেখো কেমন ভোল পাল্টালো। স্যাট একেবারে ঘোড়া পিঠে উঠেই হ্যাট হ্যাট করে চিৎকার জুড়ে দিল। ঘোড়া জোড়া পায়ে ছোটা দিলে সেই প্যান্ডেলের মধ্যেই চলল ঘোড় দৌড়ের খেলা। আক্রোশের খুশির আর যেন বাঘ মানছে না। কখনো হাসিটা মুখ ফসকে বেরিয়ে পড়ব করছে, আবার কখনো পা দুটো ছটফটিয়ে নাচি করছে। হাসা না গেলেও নাচা তো যায়। এই কথাটা যেই না আক্রোশের মনে এসেছে, আক্রোশের আর তর সয় না। সে নাচতে শুরু করে দিলে। উফ, কি নাচ কি নাচ! যেমন ঘোড়া দৌড়ায় তেমনি আক্রোশ নাচে। নাচতে নাচতে আক্রোশ কখনো সাঁ করে প্যান্ডেলের ওপর দিয়ে লাফ মারে, বাঁশ ধরে ঝুলে থাকে, কখনো বা ধাঁ করে ডিগবাজি খায়, মাটির ওপর লাফিয়ে পড়ে, কখনো হুস করে শূন্যে উঠে 4টে 5টা 6টা চরকি খেয়ে হুস করে হাওয়ায় ভেসে বেড়ায়। আজব কাণ্ড, হবেই তো। ভূতের আনন্দ তো সে কি কোনো বাধা মানে? তবুও রক্ষে যে আনন্দে আক্রোশ এখনো গান ধরেনি। বাব্বা, ভূতের গলায় গান ধরলে যে কি হতো কেউ জানে না। আর গান শুনতে হবে না। ওই দেখো কারা আসছে, ঘন্টা শুনতে পাচ্ছ না? ঢং ঢং ঢং। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখি দমকল গাড়ি। আবার দেখো আর একটা গাড়িতে কত সিপাই পুলিশ। প্যান্ডেলের সামনে এসেই তো দাঁড়ালো। ছটপট সব গাড়ির থেকে নেমেও পড়লো। ছটফট করে ছুটতে ছুটতে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়লো। দুর্ঘটনাটা আর না গড়ায় সেটা সামাল দিতে দমকল এলো। আর এই দুর্ঘটনার আসামি ঘোড়ার খোঁজে পুলিশ এলো। কিন্তু এসেই তারা হতভম্ব। দেখে কি একটা ঘোড়া পাগলের মতো প্যান্ডেলের মধ্যে চরকি খেয়ে ছুটছে, আর একটা হ্যাংলার মতো ছেলে ঘোড়ার পিঠে বসে হ্যাট হ্যাট করে তাকে রোকবার চেষ্টা করছে। আর তাদের বুঝতে বাকি থাকে না এ ঘোড়া কার। সুতরাং ঘোড়া সমেত ছেলেকে পাকড়াও করো। অমনি পুলিশের বাঁশি বেজে উঠল পি পি করে। যে যেখানে ছিল সঙ্গে সঙ্গে লাঠি উঁচিয়ে ঘোড়ার পিছনে ধাওয়া করলো। আর কি সামলানো যায়?
অত লোকে তারা খেয়ে ঘোড়া একদম লাগাম ছাড়া এদিক ওদিক যেদিক পারে ছুটতে ছুটতে লাফায়, নয়তো লাফিয়ে লাফিয়ে চেঁচায়। আকুশ তো দেখে শুনে থমকে গেছে, ভাবলো আর বুঝি বাঁচানো গেল না, এই বুঝি ঘোড়াটা ধরা পড়ে, ওই বুঝি পুলিশের হাতে ছেলেটাও মরে। ভূত তো যাকে ভালো লেগে যাবে তার জন্য কি না করতে পারে। সুতরাং এখন কি আর চুপচাপ দাঁড়িয়ে থাকার সময়? ওই পুলিশের পিছনে আক্রোশে ছুটল। ছুটতে ছুটতে একজনের পায়ে দিল এক ল্যাং, ধপাস। একজনের চুল ধরে দিল টান, সে তো চিৎপটাং। একজনের ঘাড়ে এক রদ্দা, সে তো বর্দা বর্দা বলে নর্মদাই মুখ গুঁজরে খাবি খেতে লাগলো। ও কি, সে কি তুলকালাম কাণ্ড! কেউ পড়ে, কেউ ওঠে, কেউ চেঁচায়, কেউ গড়ায়, আর ঠিক এক ফাঁকে গোড়াও লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ছেলেটাকে পিঠে নিয়ে ভো কাটটা। ভাঙা প্যান্ডেলে ডিঙিয়ে শটান রাস্তায় সঙ্গে সঙ্গে দমকলে ঘন্টি বেজে উঠেছে। ঢং ঢং ঢং। আক্কুস কি আর অত কাঁচা? ঘন্টি যেই শোনা তিরিং, এক লাফে গাড়ির ওপর আক্কুস, দমকল অমনি চোখের পলকে হুস। ঘোড়ার পেছনে ছুট। দমকলে লোকেরা কেউ জানতেও পারছে না তাদের পাশে ভূত আছে। কিন্তু দমকলের সঙ্গে ছুটে তো আর ঘোড়া পারে না, নির্ঘাত ধরা পড়ল। আক্কুসের হাত পাগুলো নিষ্পিস করছে, ধরা পড়বে মানে ধরা পড়লো বলে। দমকল এখন ঘোড়ার লেজের আগায়। আর স্থির থাকতে পারলো না আক্কুস। এতক্ষণ ধরে যে গাড়ি চালাচ্ছিল তাকে দেখেছে, সে দেখেছে তার হাতের চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি বাঁয়ে ফেরাচ্ছে, ডাইনে উঠছে। আক্কুস মনে মনে ভাবলো, ও এই ব্যাপার। আর দেখতে চুপি সারে ড্রাইভারের পাশে গিয়ে বসে পড়লো আক্কুস। ড্রাইভার হাতের চাকা যেই ডাইনে ঘোরাতে যায় অমনি আক্কুস দেয় বাঁয়ে ঘুরিয়ে। গাড়ি বুম করে ঝাঁকি মেরে থমকে যায়। ঘোড়া ধরা পড়তে পড়তেও পড়ে না। আবার ড্রাইভার যখন গাড়ির চাকা বাঁয়ে ফেরাতে চায় আক্কুস তার হাতের চাকা ডাইনে ঘুরিয়ে দেয়। এই পড়লো, গাড়ি বুঝি উল্টে পড়লো না, এবারেও বেঁচে গেল। কিন্তু ওই দেখো, দমকলের ওপর থেকে একটা লোক দড়ি ঘোরাচ্ছে মাথার ওপর, এই বুঝি ছোড়ে, এই বুঝি ছেলেটার গলায় গলিয়ে দেয়। আক্কুস দেখলো ছেলেটাকে আর বুঝি বাঁচানো গেল না, তবুও শেষ চেষ্টা তো করতে হবে। আচমকা ঝট করে এক ধাক্কা ড্রাইভারকে। ড্রাইভার টাল খেয়ে বেসামাল, হাত ফসকে লোকটা এই বুঝি গাড়ি থেকে মারলো ডিগবাজি, না বেঁচে গেল। ঝটপট গাড়ির হাল আবার সামলালো, কিন্তু লোকটা একেবারে হতভম্ব। কি থেকে যে কি হলো সে তো কিছুই বুঝতে পারছে না। কিন্তু এখন অত ভাববার সময় কই, গাড়ি ছুটছে, একটু ওদিক এদিক হলেও অ্যাক্সিডেন্ট। সুতরাং সামলে চালাও, জোরসে চালাও। বলতে বলতেই অ্যাক্সিডেন্ট। আক্কুস ড্রাইভারটার ঘাড়ের ওপর এবার মেরেছে এক ঘুষি। ওরে বাবা, এই যে ভূতের ঘুষি! ড্রাইভার মুখ গুজরে পড়ল আর হাতের চাকায় নিজের মাথা টুকলো ঠক করে। কপাল ফুলে গুলি হয়ে গেল। গাড়ির চাকা টালমাটাল। রাস্তা থেকে গোত্তা খেয়ে এই বুঝি মারল ধাক্কা। না, খুব রোকে ধাক্কা হলো না বটে, কিন্তু ড্রাইভার এমন ঘাবড়ে গেল যে একটা কাণ্ড ঘটিয়ে ফেলল। তাই বলে তো আর হাত পা ছেড়ে দাঁড়িয়ে চললে চলবে না। ঝটপট সামলে নিয়ে গাড়ি চালাও জোরসে। ঢং ঢং ঢং, বুম। আবার ঘোড়ার পেছনে দমকল ছুটল। ঘোড়া লাফাচ্ছে, টকবক টকবক, গাড়ি ছুটছে বু বু। আর আক্কুস ভাবছে আর বুঝি ছেলেটাকে বাঁচানো গেল না। তাই এবার আক্কুস একদম মরিয়া। ড্রাইভারের হাতটা ঝট করে টেনে ধরে নিজেই চাকাটা ঘুরিয়ে দিলে, ব্যাস। দমকল গাড়ি রাস্তার গর্ত খানার ঠক্কর খেতে খেতে হুড়মুড় করে এই বুঝি পড়ল ঘোড়ার ঘাড়ে। ঘোড়া তো প্রাণের ভয়ে মেরেছে লাফ। বাপরে বাপ, এক্ষুনি কম্ম শেষ হয়ে গেছিল। ভাগ্যিস লাফালো, নইলে নির্ঘাত গাড়ির নিচে ছিটকে পড়ে কাঁপ কাঠি ছটকে যেত। ইস, তখন ঘোড়ার পিঠে ওই ছেলেটার কি হতো বলো তো? ভাবলে গা শিউরে ওঠে। কাজটা খুব বেআক্কেলের মতো করে বসে আছে আক্কুস। নিজেই মনে মনে আক্কুস নিজেকে ছি ছি করে উঠল। ওই দেখো আর এক বিপত্তি। এদিকে ঘোড়া যে ঠাই দাঁড়িয়ে পড়লো, ছোটেও না নড়েও না। ছেলেটা যতই হ্যাট করে ঘোড়া ততই বেঁকে বসে, লাফও মারে না, হাঁকও ছাড়ে না। এ কি গোঁড়ে বাবা! আর দেখতে দমকলের লোকেরা ঝপাঝপ গাড়ি থেকে নেমে চটপট ছেলেটাকে ধরে ফেললে। ছেলেটা যতই চেঁচায় আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ততই ওরা কবজা করে পাকড়ে ধরে। তারপর ঘোড়াটার গলায় দড়ি দিয়ে আচ্ছা করে বাঁধলে। বেঁধে ছেলেটার ঘাড় ধরে আর ঘোড়াটার দড়ি ধরে টানতে টানতে নিয়ে চললো কয়েদখানায়। এইবার আক্কুস কি করবে?
এবার দেখাক বাহাদুরি। না, আক্কুস এখন কিচ্ছু করলো না, কিছু বললেও না, যেতে দাও। অবশ্যই সেও চলল পিছু পিছু, একেবারে নিঃশব্দ। কাকপক্ষীরও 7 দিনেই টের পায়। হ্যাঁ, যা ভাবা গেছে তাই হলো। ওরা ছেলেটাকে আর ঘোড়াটাকে পুলিশ থানায় ধরে আনলো। এতটা রাস্তা এলো, অথচ ছেলেটা মুখে টু শব্দটি পর্যন্ত করলো না। দিব্যি বুক চিতিয়ে হেঁটে এলো। সাব্বাস, নাকি কান্না ছেলেদের দু চোখে দেখতে পারে না আক্কুস। ঘ্যান 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 ঘ্যান। ছেলেদের ভয় দেখাতে আক্কুসে দারুণ মজা লাগে। থানার সামনে এসে দুজন ঘোড়ার দড়ি ধরে দাঁড়িয়ে রইল, আর বাকি কজন ছেলেটাকে নিয়ে গেল ভেতরে। ভেতরে একজন জাঁতরের লোক বসেছিলেন। ছেলেটাকে তার সামনে আনা হলো। ইনি বোধ হয় পুলিশের বড় দারোগাবাবু। দারোগাবাবুর গোঁপ দেখেছ? কি পেল্লাই রে বাবা! এই দেখো, আকুশ কেমন নিঃশ্বাস হাজির হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। দারোগাবাবুর গোঁপ থেকে আকুশের হাত যেন নিষ্পিস করছে। এই বুঝি খামচে ধরে। ছেলেটাকে আগা 5 তলা কটমট করে দারোগাবাবু দেখলেন। বাবা, দারোগাবাবুর চোখ দেখেছ? রাগী লাল। তিনি বাঁচ খাস গলায় ছেলেটাকে ধমক মারলেন। অন্য কেউ হলে ওই একটি ধমকেই তার চালচিত্তি ছটকে পড়তো, কিন্তু ছেলেটা টলেও না, কিছু বলেও না, যেন গ্রাহ্যই নেই। দারোগাবাবু আবার চেঁচালেন, গানের জলসাটা কি ঘোড়দড়ি মাঠে? ছেলেটার মুখে রানি। ছেলেটাকে অমন বোবার মতো দাঁড়িয়ে থাকতে দেখে দারোগাবাবু খিঁচিয়ে উঠলেন। হা করে দাঁড়িয়ে আছিস কেন? জবাব দে, নইলে এমন একটা ঘুষি মারবো চিরদিনের মতো কথা বলা শেষ হয়ে যাবে। তবুও ছেলেটা হাঁ করেই দাঁড়িয়ে রইল। দারোগাবাবু খেপে থরথর করে কেঁপে হাত পা ছুড়ে হম্বিতম্বি শুরু করে দিলেন। সত্যি সত্যি কি হাসি না পাচ্ছে? ওই দেখো, আক্কুশ দারোগাবাবুর একদম পাশে দাঁড়িয়ে। একবার তিনি জানতে পারেন তার পাশে একটি সাক্ষাৎ ভূত দাঁড়িয়ে আছে, তখন যা মজা হবে না! গাঁ গাঁ করে ওই চেঁচানি তখন কোথা থেকে উড়ে যাবে। তিনি আবার গর্জে উঠলেন, ঘোড়াটা কার? ছেলেটা এতক্ষণে হঠাৎ মুখ খুলল, জানি না, জানি না তো। দারোগাবাবু করকালেন, শয়তানি করার আর জায়গা পাস না। ঘোড়া চটিয়ে জলসা মণ্ডল করে দিয়েছিস, আর এখন বলা হচ্ছে জানি না? হতচ্ছাড়া কোথাকার! ছেলেটা হেসে ফেলল, বলল, আমি হতচ্ছাড়া হতে যাবো কেন? দুঃখে কার ঘোড়া আমি জানি না, কে জলসা ভণ্ডুল করলো তাও জানি না। রাস্তায় দুজন লোক বলাবলি করছিল জলসায় নাকি দাঙ্গাবাজি হচ্ছে। সেই শুনে আমি দেখতে এসেছিলাম, এসে দেখলাম সব ফোক্কা। দারোগাবাবু আবার খেপে উঠলেন, ফোক্কা? ফোক্কা আবার কি কথা রে? আমার সঙ্গে ফুক্করি হচ্ছে? দারোগাবাবু কেমন যেন থতমত খেয়ে গেলেন। ছেলেটা তবু হাসছে। দারোগাবাবু ধমকালেন, হাসি হচ্ছে কেন? আপনার গোপ দুটো কি পেল্লাই? এই বলে ছেলেটা আবার হাসতে লাগলো। ব্যাস, দারোগাবাবু আর কেমন করে রাগ সামলান। তিনি লাফিয়ে উঠলেন, চিৎকার করলেন, ছেলেটার গলাটা খামচে ধরতে গেলেন। অমনি আক্রোশ করেছে কি খপ করে একটা টিকটিকি ধরে ঝপ করে দারোগাবাবুর মাথায় ফেলে দিয়েছে। টিকটিকিটা যে কে ফেললো, কোথা থেকে পড়লো, সে আর কে বুঝছে। কিন্তু দারোগাবাবু তো ই করে চেঁচিয়ে উঠে তিরিং করে মারলেন লাফ। তার সেই লাফালাফি দেখে ছেলেটা হেসে গড়িয়ে নাচানাচি লাগিয়ে দিল। দারোগাবাবু তো লজ্জার অ্যাক্সেস, ততক্ষণে টিকটিকিটাও কেটে পড়েছে। দারোগাবাবুও হাঁক ডাক শুরু করে দিলেন, হাবিলদার, এই হাবিলদার! একজন হাবিলদার তদন্ত করতে গিয়েছিল, হন্তদন্ত হয়ে ছুটে এলো। আর ছেলেটাও হাসি থামিয়ে টিকটিকিটা যেদিক দিয়ে পালালো সেই দিকেই তাকিয়ে রইল। দারোগাবাবু তেমনি তিরিক্ষি মেজাজে হাবিলদারকে থমকে উঠলেন, আমার অফিসে টিকটিকি এলো কি করে রে হচ্ছাড়া? হাবিলদার কাঁচুমাচু হয়ে উত্তর দিলেন, হুজুর, আপনার ঘরে কেমন করে টিকটিকি বুঝবে? আপনি ঠিক দেখেন নাই? হাবিলদারের কথা শুনে দারোগাবাবু যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। মুখখানা বিচ্ছিরি ভেঙচিয়ে উত্তর দিলেন, কেমন করে জানিয়ে এলেন? বাবারে স্যার, আবার আমি ঠিক দেখি নাই। হাবিলদারও তেমনি হঠাৎ মেজাজে বলল, স্যার, থানামে চোর আসিবেন, ডাকাত আসিবেন, খুনি আসিবেন, কিন্তু টিকটিকি আসিবেন না স্যার। তবে কি আমার মাথায় ভূতে টিকটিকি ফেললো?
তেমনি চোটেই দারোগাবাবু মাথার চেটোয় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন। হাবিলদার একেবারে সঙ্গে সঙ্গে দারোগাবাবুর মুখের কথাটা কেড়ে নিয়ে উত্তর দিল, দেখেন স্যার, ভূতের কথা যদি বলেন, আমি আপনাকে বলতে পারেন এই কোটিকে ভূত আছে। তখন রাগী দারোগাবাবু হাবিলদারের কথা শুনে হঠাৎ একেবারে হো হো করে হেসে ফেটে পড়লেন। হাসতে হাসতে বললেন, তোমার মুন্ডু আছে। হাবিলদার দারোগাবাবু হাসি শুনে একটু থতমত খেয়ে গেল বটে, কিন্তু এবার চোখ দুটো বেশ ভয়ে ড্যাব ড্যাব করে বলল, আপনি বিশ্বাস করেন স্যার, এই কোটটার উপরে কামরা মে ভারী রাতে একটু ভূত তবলা বাজাতে হ্যাঁ। হাসি থামিয়ে দারোগাবাবু গলার স্বর উঁচিয়ে বললেন, তোমার পিন্ডি চটকাতে হ্যাঁ, তুম ভূত কবি দেখা হ্যাঁ। দারোগাবাবুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাবিলদারের চোখ দুটো কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল, গলার স্বর যেন কেঁপে উঠল, কাঁপা কাঁপা স্বরে এসে বলল, হ্যাঁ স্যার, আমি দেখা। দারোগাবাবু আবার হেসে ফেললেন। হাসতে হাসতে হাবিলদারের মুখের দিকে চেয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, तुम भूत देखा है? हाँ हुजूर, हम देखा है। तुम पागल है? हवलदार उत्तेजित हुए बोले, नहीं हुजूर, पागल नहीं। एक रात हम जब ऊपर का वही कमरा का सामने ड्यूटी में था, वही तबला का आवाज हम सुना। वो सुन के एकदम ताज्जुब बन गया। चिंता कर रहा, इतना भारी रात में कमरा का भीतर कौन तबला बजाने सकता? हमें चिट्ठी उठला, कौन है? हुजूर, हम क्या बोलेगा, वही तबला का आवाज में आवाज मिला के एकदम साथ साथ एक तो आदमी सारा दिला, हमें है रे, हमारा साफ मालूम होया गलो कमरा का अंदर में कोई घुसेছে, কিন্তু স্যার बाहर में तो ताला। हमें हठाৎ देखलूम कि कमरा का एक तो জানলা एकदम खुला। জানালা के सामने দাঁড়িয়ে আমি দেখতে লাগলুম ভিতর में इतना अंधकार, কিচ্ছু দেখা গেল না। হঠাৎ স্যার দেখলুম কি একটু লম্বা হাত আমার দিকে এগিয়ে আসছে, আর আমি भी ছুটি বাজনে তৈয়ার, ছুট भी দিলাম, লেকিন বলেই লোকটা চিৎকার করে থেমে গেল। এতক্ষণ ধরে হাবিলদারের কথা শুনতে শুনতে দারোগাবাবুরও চক্ষু ছাড়া পড়ার মতো ড্যাব ডিবিয়ে উঠেছে। হাবিলদার হঠাৎ অমন চুপ মেরে যেতে তিনি ব্যস্ত হয়ে চেঁচিয়ে উঠলেন, তারপর কি হলো? হাবিলদার আর কথা বলে না, একদম বোবা। সামনে সে যেন কি দেখেছে, চোখের পাতা নড়ে না, একেবারে স্থির। শেষটুকু শোনার জন্য দারোগাবাবু উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, এই কথা বলছো না কেন? তারপর কি হলো বলো? হাবিলদার চক্ষু কপালে তুলে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দারোগাবাবু এবার লোকটার গায়ে একটা ধাক্কা মেরে জিজ্ঞাসা করলেন, হাওয়াতে হ্যাঁ ক্যা? হাবিলদার ভূত দেখার মতো হঠাৎ চেঁচিয়ে উঠল, স্যার স্যার স্যার, একটু টিকটিকি। কই? ভাগেন স্যার, ভাগেন স্যার। মাথায় পড়লো। আর ভাগতে হলো না, একটা টিকটিকি সত্যি দারোগাবাবুর মাথায় ছুড়ে দিল আকুশ। টিকটিকিটা মাথায় পড়ে সঙ্গে সঙ্গে জামার বুক পকেটে ঢুকে পড়েছে। অমনি জানলেন লোক, দারোগাবাবু টিকটিকির ভয়ে ধেই ধেই করে নাচানাচি শুরু করে দিলেন। নাচতে নাচতে নিজের জামা কাজেই একদম নিজেই টানেন আর ছেঁচান। টানাটানিতে টিকটিকি বা কতক্ষণ পকেটে থাকতে পারবে, প্রাণের ভয়ে পকেট থেকে বেরিয়ে শুরুত করে হাওয়া। কিন্তু গেল আবার যাবার সময় আর এক বিচ্ছিরি ঝামেলা পাকিয়ে গেল যে তার লেজটি খসে জামার পকেট থেকে উঁকি মারছে। ছেলেটা তাই না দেখে হেসে গড়াগড়ি দিল। দেখে শুনে আকুশেরও খুব হাসি পাচ্ছিল, কিন্তু সে একেবারে মুখটি টিপে চুপটি করে দাঁড়িয়ে রইল। দারোগাবাবুর তো লজ্জার অ্যাক্সেস, একটা বাচ্চা ছেলে, তার উপরে হাবিলদার। টিকটিকির ভয়ে তাদের সামনে তিনি নাচছেন কি বলে? যাই হোক, তিনি নাচ থামালেন, মুখখানা ভীষণ গম্ভীর করে ছেলেটার দিকে তাকালেন। কিন্তু ছেলেটা ভয়ও পেল না, হাসিও থামালো না, উল্টে হাসতে হাসতে বলল, আপনার পকেটে টিকটিকি ল্যাজ? কই? একেবারে পাঁচ পড়ার মতো গলা চড়িয়ে দারোগাবাবু চেঁচিয়ে উঠলেন। জামার পকেটটা ঝাড়াঝাড়ি লাগিয়ে দিলেন। শেষ হলো আজকের নবম পর্ব।